গল্প বিরহ শ্রাবণ দ্বিতীয় খণ্ডের শুরু। পঞ্চম পর্ব। লেখিকা সারা মেহেক। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে অপ্রত্যাশিত এক ঘটনা ঘটে গেল আমার জীবনে। কখনো ভাবিনি এই বাড়িতে ছোট হতে মেয়ের মতো বড় হয়ে আজ এ বাড়ির বউ হয়ে যাব। কখনো দুঃস্বপ্নেও হয়তো ভাবিনি আজ প্রজ্জ্বল ভাইয়ের বউ হয়ে উনারই রুমে স্থান হবে আমার। এই যে সকালেও তো সব ঠিকঠাক ছিল, কি সুন্দর বউ সেজে বসেছিলাম আমি। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো আকস্মাৎ অভ্র ভাইয়ের সেই মেসেজটা আমার শ্বাস প্রশ্বাস হৃৎস্পন্দন সব থমকে দিল। মুহূর্তেই আমার চিন্তাশক্তি শূন্য হয়ে গেল। কিছুতেই বিশ্বাস হতে চাইল না অভ্র ভাই আমাকে এমন মেসেজ দিয়েছেন। আমি বারবার মেসেজটা পড়লাম, কিন্তু যতই পড়ি না কেন উনার এমনভাবে আঘাত দেওয়া কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। আমি অভ্র ভাইকে ফোন দিলাম। আশ্চর্যজনক ব্যাপার, উনার ফোন বন্ধ পেলাম। আমার ভেতরে তখন হুট করেই অস্থিরতা বাড়তে শুরু হলো। গলা শুকিয়ে এলো। তবুও মনে সাহস নিয়ে 10 বার চেষ্টা করলাম উনাকে কল করার, কিন্তু ফলাফল শূন্য। এদিকে আমার এ অবস্থা দেখে প্রজ্জ্বল ভাই এগিয়ে এসে জিজ্ঞেস করেছিলেন, কি হলো চন্দ্রিমা, তোর চেহারা এমন দেখাচ্ছে কেন? ফোনে কি দেখলি? আর কাকেই বা এতবার কল করছিলি? আমি প্রজ্জ্বল ভাইয়ের কোনো প্রশ্নের জবাব দিলাম না। ফ্যালফ্যাল চাহনিতে উনার দিকে চেয়ে রইলাম কিছুক্ষণ। অতঃপর উনার কাছে ফোন দিতেই উনি অভ্র ভাইয়ের দেওয়া মেসেজটা পড়লেন। আমার মতো উনিও আশ্চর্যান্বিত হলেন। নিষ্পলক চাহনিতে আমার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। স্বাভাবিকভাবেই উনিও এমনটা বিশ্বাস করতে পারছেন না। এজন্য তখনই অভ্র ভাইয়ের ফোনে কল দিলেন। কিন্তু প্রজ্জ্বল ভাইও অভ্র ভাইয়ের ফোন বন্ধ পেলেন। উনি সাথে সাথে ছুটে গেলেন অভ্র ভাইদের বাড়ি। সেখানে কি হলো জানা নেই। তবে আধ ঘন্টা পর থেকে যখন বিয়ে বাড়ির লোকমুখে গুঞ্জন শুনলাম তখন এটুকু জানতে পারলাম অভ্র ভাই বাড়িতেও নেই এবং অনেকেই বলছে বিয়ে রেখে উনি পালিয়ে গিয়েছেন। স্বভাবতই ভিড়ভাট্টাপূর্ণ বিয়ে বাড়ি মুহূর্তেই আলোচনা আসরে পরিণত হল। লোকমুখে শুনলাম আমার ও অভ্র ভাইয়ের বদনাম। একদল লোক আমাকে দোষী বলছে তো আরেক দল লোক অভ্র ভাইকে দোষী বলছে। আবার কেউ কেউ আমাদের দুজনকে নানানভাবে দোষী সাব্যস্ত করছে। কিছু না করেও দোষী হওয়ায় নিজেকে সবচেয়ে অসহায় মনে হলো। আর সবচেয়ে বেশি অসহায় মনে হলো অভ্র ভাইয়ের এভাবে মাঝপথে ছেড়ে যাওয়াটা। আমি কখনো কল্পনাও করিনি উনি এভাবে বিয়ের স্বপ্ন দেখিয়ে গন্তব্যে নিয়ে যাওয়ার বদলে রাস্তায় একা ফেলে যাবেন। এজন্যই কি উনি আমাকে ভালোবাসার কথা স্বীকার করেছিলেন? কিসের শত্রু তা ছিল আমার সাথে? এই ছিল উনার ভালোবাসা? নাকি এতদিন আমার সাথে ভালোবাসার নাটক করলেন? উনি যে বলেছিলেন 4 বছর যাবৎ আমাকে উনি ভালোবাসেন সেসব কি তবে মিথ্যে ছিল? ছিল বোধহয়। উনাকে বিশ্বাস করাটাই যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল তা উপলব্ধি করতে পারলাম। 1 মাসে আমাকে ধীরে ধীরে নিজের প্রতি ফুটবল করে মাঝপথে ফেলে ধোঁকা দেওয়াটাই বোধহয় উনার উদ্দেশ্য ছিল। কিন্তু এই উদ্দেশ্যের পিছনের কারণ কি তা জানা নেই। আমি তখন দরজা বন্ধ করে কাঁদলাম। কিন্তু কিছুক্ষণ কাঁদার পরেই আমার চোখের পানি শুকিয়ে গেল। আমি স্তব্ধ দৃষ্টিতে আমার হাতের মেহেদির দিকে চেয়ে রইলাম। কি সুন্দর গাঢ় রং হয়েছে মেহেদিতে। মেহেদির ডিজাইনের মাঝে কি দারুণভাবে অভ্র ভাইয়ের নামটা ফুটে উঠেছে। আফসোস, এ নামটা আমার হাতেই রয়ে গেল শুধু। এ নামটা আমার জীবনের সাথে আর জুড়ে গেল না। আমায় অসহায় করে দিয়ে গেল। আমি তখন হাত থেকে অভ্র ভাইয়ের নাম মুছে ফেলার অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু চেষ্টাটা সফল হয়নি। কারণ এ মেহেদির দাগ যে উঠবার নয়। ঠিক তখনই রাগে দুঃখে মন বলছিল অভ্র লেখা অংশটুকুই হাত থেকে কেটে ফেলি।
প্রচণ্ড সাহস নিয়ে সে কাজ করতে আমি উঠে দাঁড়াইও। কিন্তু তখনই আমার দরজায় করাঘাত পড়ে। প্রথমে আমি খুলব না বলে মনস্থির করলেও ধীরে ধীরে সে করাঘাতের শব্দ বাড়তে থাকে। ওপাশ হতে প্রথমে প্রত্যাশা আপু ও পরে নানুর কণ্ঠ শুনতে পাই। তীব্র অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলি তখন। আর সে দরজা খোলাটাই তখন আমার জীবনের কাল হয়ে যায়। কারণ তারা দুজনে প্রজ্জ্বল ভাইয়ের সাথে আমার বিয়ের ব্যাপারে আমার মতো নিতে এসেছিল। হঠাৎ এমন দুঃখের অথই সাগরে ডুবে এমন একটা সংবাদ মোটেও আশানুরূপ ছিল না আমার জন্য। আমি হ্যাঁ বা না কিছুই বলি না তখন। কিন্তু পরে প্রত্যাশা আপু, নানু ও মামা মিলে আমাকে এমনভাবে নিজেদের কথার জালে ফাঁসিয়ে ফেললেন যে আমার তখন হ্যাঁ বলা ছাড়া আর উপায় রইল না। একমাত্র মামার সম্মানের কথা চিন্তা করে আমাকে রাজি হতে হয়েছিল। তার কিছুক্ষণ পরেই সম্পূর্ণ অমতে ও ভগ্নহৃদয় নিয়ে বিয়েতে কবুল বললাম আমি। ওদিকে প্রজ্জ্বল ভাইও কবুল বললেন। কি অদ্ভুত না! একজনের সাথে বিয়ে হতে গিয়েও বিয়ে হলো অন্যজনের সাথে। এই দিনটা দেখার জন্য আমি এ বিয়েতে রাজি হয়েছিলাম। মনে হলো আমায় নিয়ে যেন পুতুল খেলা হচ্ছে, যেখানে আমার মতামতের উপযুক্ত কোনো দাম নেই। সবসময় কেন আমাকে অপরের কথা চিন্তা করতে হবে? কেন আমি নিজেকে নিয়ে ভাবতে পারবো না? এ বুঝি এতিম হওয়ার ফল? আমি তখন থেকে কান্না করতে ভুলে গেলাম। সাথে কিছু মানুষের রং বদলে যেতেও দেখলাম। অনামিকা ও খোদেজা মামি আমার সাথে একটুও কথা বললেন না। আমার কবুল বলার সময় তারা আমার রুমেই ছিলেন। হয়তো দেখছিলেন তার ছেলের বউ কিভাবে অন্যের ঘরের বউ হয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যবহার উপহার দিলেন মামি। যাকে আমি মা হিসেবে এতদিন গণ্য করতাম সেই মানুষটা একবারও আমার পাশে এসে বসলেন না। আমায় আদর করলেন না। বরং একরাশ ঘৃণাযুক্ত চাহনিতে আমার দিকে চেয়ে রইলেন। তখন উনার এমন চাহনির কারণ খুঁজে না পেলেও পরে ঠিকই আমি এই আন্দাজ করলাম যে উনি আমাকে নিজের ছেলের বউ হিসেবে মানতে পারেননি। কারণ উনি একমাত্র শারমিন আপুকেই প্রজ্জ্বল ভাইয়ের স্ত্রী হিসেবে মেনেছেন। এর মাঝে হঠাৎ আমি এক কালবৈশাখী ঝড়ের ন্যায় এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে গেলাম। অনুমান করলাম মামি আমাকে এ ঘটনায় মস্ত বড় এক অপরাধী হিসেবে গণ্য করে নিয়েছেন। এমতাবস্থায় উনার ক্ষমা কি আদৌ আমার ভাগ্যে জুটবে? নাকি বাকি জীবনের জন্য এমন ঘৃণা জুটবে? বিয়ের শাড়ি গহনা খুলে হাতমুখ ভালোভাবে ধুয়ে মেকআপ উঠালাম। অতঃপর একটা থ্রিপিস পরে বেরিয়ে আসলাম ওয়াশরুম থেকে। এখন বোধহয় রাত 10টা বাজে। বাইরে তুমুল বর্ষণ হচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তোয়ালে রেখে বারান্দায় চলে গেলাম। চারপাশ পুরোপুরি অন্ধকার। হঠাৎ বিদ্যুৎ চমকানোয় মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে চারপাশ। আমি বারান্দায় দাঁড়িয়ে শ্রাবণের বর্ষণ দেখছি। কি তুমুল বর্ষণ সে! এবছর প্রথম বোধহয় এতটা ঝড়ো ঝড়ো বৃষ্টি দেখছি। ইচ্ছা ছিল এমন বৃষ্টিতে মন খুলে ভিজব আমি। এরপর যখন অভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয় তখন একদিন খুব বৃষ্টি হয়েছিল। মনে মনে ঠিক করেছিলাম বিয়ের পর অভ্র ভাইকে নিয়ে ভিজব একদিন। শ্রাবণের এ তুমুল বারিধারায় ভিজব আমি। আহা কি দারুণ কল্পনা! কিন্তু এ দারুণ সুখকর কল্পনা ভেঙে যেতে সময় লাগল না। সুখকর শ্রাবণধারা আজ জীবনে বিরহ ব্যতীত কিছুই আনল না। হঠাৎ দরজা খোলার শব্দে পিছনে ফিরে চাইলাম। প্রজ্জ্বল ভাই রুমে ঢুকছেন। উনাকে দেখেই আমার বুকটা ধক করে উঠল। কারণ আজ আমার সামনে যে প্রজ্জ্বল ভাই দাঁড়িয়ে আছেন সে আমার মামাতো ভাই নয় বরং স্বামী। অভ্র ভাইয়ের বদলে প্রজ্জ্বল ভাইকে এভাবে স্বামী হিসেবে কিছুতেই মেনে নিতে পারছি না আমি। আচ্ছা প্রজ্জ্বল ভাই আমাকে বিয়ে করলেন কেন? উনি তো মামা আর নানুকে বলে এ বিয়ে ভাঙতে পারতেন। তাহলে উনি এমন করলেন না কেন?
নাকি ইচ্ছা করেই আমার উপর কোনো ধরনের প্রতিশোধ নিতে এমন করেছেন উনি? আমি বারান্দা হতে রুমে গিয়ে সরাসরি প্রজ্জ্বল ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। উনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলছিলেন। আমার দিকে তাকাতেই আমি তীব্র আক্রোশে বললাম, আপনি এ বিয়ে কেন আটকালেন না প্রজ্জ্বল ভাই? আপনি তো চাইলেই না বলতে পারতেন, তাই না? তাহলে এমন করলেন কেন আমার সাথে? প্রজ্জ্বল ভাই ঘড়ি ড্রেসিং টেবিলে রেখে দীর্ঘশ্বাস ফেললেন। অতঃপর আমার দিকে চেয়ে ঠান্ডা স্বরে বললেন, চন্দ্রিমা, এখন আমার বিন্দুমাত্র কথা বলার ইচ্ছা নেই। তুই ঘুমিয়ে পড়। আর আমাকেও ঘুমাতে দে। প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই বলে উনি চলে যেতে চাইলেন। কিন্তু আমি উনার বাহু ধরে উনাকে আমার মুখোমুখি দাঁড় করালাম। বললাম, এত কিছুর পরেও আপনার চোখে ঘুম আসে কি করে? আগে আপনি আমার সব প্রশ্নের জবাব দিবেন, এরপর ঘুমাতে যাবেন। এর আগে না। এখন তোর হুকুম মেনে চলব আমি। যেসব প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন এখন নেই সেসব জবাব আমি দিব না। আমার মাথা গরম করিস না চন্দ্রিমা। মন মেজাজ কিছুই ঠিক নেই। কেন ঠিক নেই শুনি? কারণটা বলুন আমায়। আমিও জানতে চাই। দুই বন্ধু মিলে এভাবে আমার জীবনটা নষ্ট করলেন কেন? কই, আপনারা তো কখনো এমন ছিলেন না। সবসময় আমায় আগলে রাখতেন, আমার খেয়াল রাখতেন। তাহলে আজ কি হলো? আজ এমন কেন করলেন আমার সাথে? দুই বন্ধু মিলে কোনো কিছুর প্রতিশোধ নিতে চাচ্ছেন আমার উপর। এক বন্ধু এসে আঘাত করবে, আরেক বন্ধু ভালো সেজে সে আঘাতে মলম লাগাবে। কি দারুণ গেম! এবার প্রজ্জ্বল ভাই এক ঝটকায় আমার হাত সরিয়ে নিলেন নিজের বাহু হতে। প্রচণ্ড রাগে ক্ষুব্ধ হয়ে বললেন, অভ্র যা করেছে তাতে আমায় টেনে আনছিস কোন যুক্তিতে? ও এসব কি কারণে করেছে তা আমি জানি। আমাকে কালপ্রিট বানাচ্ছিস কেন? লাইফটা কি তোর একার নষ্ট হয়েছে? আমার হয়নি। আর এতই যখন অভ্রকে ভালোবাসতি তাহলে আমাকে বিয়ে করলি কেন? আমি মামার আর নানুর কথায় রাজি হয়েছি। তাদের মতো আর সম্মান আমার কাছে অনেক কিছু। তোর কাছে যেমন তোর মামার সম্মান বড়, তেমনি আমার কাছে আমার বাবার সম্মান বড়। আমার কোনো ইচ্ছা ছিল না তোকে বিয়ে করার। চাইলে দাদি আর আপুর কাছে শুনতে পারিস। আমি তোকে কখনোই বিয়ে করতে চাইনি। এমন পরিস্থিতির শিকার না হলে অন্যের বউকে নিজের বউ করার বিন্দুমাত্র রুচিবোধ ছিল না আমার। তাহলে কি দোষটা আমার উপর দিতে চাইছেন আপনি? এমন হলে আপনি এক্ষুনি আমাকে ডিভোর্স দিন। আমাকে এ সম্পর্ক থেকে মুক্ত করে দিন প্রজ্জ্বল ভাই। আমার পক্ষে আপনার সাথে সংসার করা সম্ভব নয়। আমি চলে যেতে চাই এ বাড়ি থেকে। সবচেয়ে ভালো হয় আমার মরে যাওয়া। আমি মরে যেতে চাই। চলে যেতে যাই আমার বাবা মা আর ভাইয়ার কাছে। এ নিষ্ঠুর দুনিয়ায় এতিম হয়ে আর থাকতে চাই না। আমি এতিম বলে, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলেই এমন করছেন আমার সাথে, তাই না? আজ সবার হাতের পুতুল আমি। সবাই নিজের সুবিধামতো ব্যবহার করছে আমাকে। এতিম হয়ে যে এ দুনিয়ায় টিকে থাকা মুশকিল আজ তা টের পেলাম। আমি কান্নায় ভেঙে পড়লাম। এ মুহূর্তে নিজেকে বড্ড অসহায় বোধ হচ্ছে। এতদিন যাবৎ নিজেকে কখনো এতিম বলে মনে হয়নি। কিন্তু আজ এ ঘটনা, এ পরিস্থিতি, এ বাড়ির মানুষজন যেন জোর করে মনে করাচ্ছে আমায় আমি এতিম। আমি প্রজ্জ্বল ভাইকে আর কিছু বলার প্রয়োজন বোধ করলাম না। নীরবে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে এলাম। এ মুহূর্তে এই একটি জায়গায় আমার কান্না করার জন্য সঠিক স্থান মনে হচ্ছে। কতক্ষণ সময় পেরিয়ে গেল তা শুধু অনুমান করলাম আমি। হয়তো 1 বা 1.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে বা তারও কম সময়। আমি ভালোমতো মুখমণ্ডল ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম।
ওদিকে বৃষ্টিও কমে গিয়েছে বহুক্ষণ পূর্বে। ওয়াশরুম হতে বেরিয়েই আমার দৃষ্টি আটকে গেল প্রজ্জ্বল ভাইয়ের উপর। উনি বিছানায় না ঘুমিয়ে মেঝেতে মাদুর ও একটা মোটা কাঁথা বিছিয়ে ঘুমাচ্ছেন। উনার এ কাজে আমি ভীষণ অবাক হলাম। উনি নিচে ঘুমাচ্ছেন কেন? আমার জানামতে আমি একবারও উনাকে মেঝেতে ঘুমাতে বলিনি বা আমার ঘুমের কোনো সমস্যা হবে এ কথাও জানাইনি। তাহলে উনি স্বেচ্ছায় মেঝেতে ঘুমাচ্ছেন কেন? আমার আসলে উনাকে জানানো দরকার ছিল যে আমি নিজের রুমে গিয়েই ঘুমাব। উনার রুমে ঘুমানোর প্রয়োজন নেই আমার। এ ভাবনা নিয়েই আমি অনেকটা নিঃশব্দে দরজা খুলে প্রজ্জ্বল ভাইয়ের রুম ছেড়ে বেরিয়ে এলাম। স্বভাবতই আমার রুমের সামনে গিয়ে দরজা খুলতে নিলাম, কিন্তু দরজা বন্ধ পেলাম। ভালোভাবে লক্ষ্য করলাম দরজা বাইরে থেকে নয়, ভিতর থেকে বন্ধ। অর্থাৎ আমার রুমে কেউ ঘুমাচ্ছে। নিমিষের ভাবনায় মনে পড়ল বাড়িতে এখনো নানুর দুই বোন আছে। হয়তো তারা এ রুম খালি পেয়ে এখানেই ঘুমাচ্ছেন। আমি আর উপায়ন্তর না পেয়ে গোমরামুখে প্রজ্জ্বল ভাইয়ের রুমে ফিরে এলাম। এ মুহূর্তে আমার ঘুমানোর মতো এই একটা রুমই অবশিষ্ট আছে। ঘুমালে এখানেই ঘুমাতে হবে, নয়তো সারারাত জেগে থাকতে হবে। কিন্তু সারারাত জেগে থাকার মতো শক্তি ও ইচ্ছা কোনোটাই নেই। তাই বাধ্য হয়ে প্রজ্জ্বল ভাইয়ের খাটে শুয়ে পড়লাম। গায়ে কাঁথা জড়িয়ে জানালার পাশে গিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম থেকে উঠে ফজরের নামাজ সেরে বারান্দায় গিয়ে বসলাম। ভোরের পূর্বাকাশ আগত সূর্যের মৃদু আলোয় রাঙায়িত হতে শুরু করেছে। কাছের নারিকেল গাছের আড়াল হতে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ পর কানে ভেসে এলো সেলিম মামার সাইকেলের টুংটাং শব্দ। প্রতি সকালে উনার সাইকেলের টুংটাং শব্দ কানে আসবে আমার। এ যেন এক রুটিন হয়ে গিয়েছে আমার জন্য। দেখতে দেখতে সকাল হয়ে এলো। আমি বারান্দা ছেড়ে উঠে রুমে গেলাম। দেখলাম প্রজ্জ্বল ভাই ঘুম হতে জেগে গিয়েছেন। আমি উনাকে দেখেও না দেখার ভান করলাম। উনি বারান্দার দরজার কাছেই দাঁড়িয়েছিলেন। আমি নীরবে উনাকে পাশ কাটিয়ে রুম হতে বেরিয়ে এলাম। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম মামির সাথে দেখা করা দরকার। সপক্ষের যুক্তি দিয়ে মামির ক্ষমা চেয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। উনি ক্ষমা না করলে যে আমি কিছুতেই শান্তিতে থাকতে পারব না। প্রতি মুহূর্ত আমার জন্য অতিষ্ঠময় হয়ে উঠবে। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। দেখলাম মামা ও তিন নানুরা মিলে কি বিষয়ে যেন কথা বলছে। আমি তাদের এক নজর দেখে চুপচাপ রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে মামি প্রত্যাশা আপু কাজ করছে। আমাকে দেখেই প্রত্যাশা আপু হাসিমুখে জিজ্ঞেস করল, উঠেছিস? ঘুম ভালো হয়েছে তো? আপুর এ প্রশ্ন শোনামাত্রই মামি কড়াইয়ে ভাজি নাড়তে নাড়তে আর চোখে আমায় দেখে নিলেন। আমি কিছু বলতে যাব এর পূর্বেই মামি বললেন, প্রত্যাশা, ওকে এখনই যেতে বল। ওর চেহারা দেখতে মন চাইছে না। সকাল সকাল আমার মেজাজ খারাপ করতে চাই না। প্রয়োজন হলে ওর খাবার দাবার রুমে দিয়ে আসবি। মামির এমন করা কথা শোনামাত্র আমার চোখজোড়া নোনা জলে ভিজে উঠল। কখনো যে মানুষের ঘৃণা অবহেলা দেখিনি সে মানুষটা আচমকা এক ঘটনার কারণে আমাকে অবহেলা করছে, দু চোখে সহ্য করতে পারছে না। এ আমি কিভাবে মেনে নিব? কিভাবে সহ্য করব মামির এ অবহেলা? আমি করুণ স্বরে মামিকে বললাম, মামি, আমাকে কি ক্ষমা করা যায় না? আমি কি এত বড় অপরাধ করে ফেলেছি যার জন্য আমাকে এভাবে অবহেলা করছেন? আপনার অবহেলা যে আমি সহ্য করতে পারব না মামি। মামি পূর্বের মতোই বললেন, আমার সামনে নাটক করতে আসবি না চন্দ্রিমা। আমার মাথা গরম হলে কিন্তু ভালো হবে না বলছি। চলে যা আমার চোখের সামনে থেকে। প্রত্যাশা আপু বলল, আহা মা, তুমি এমন করছো কেন?
এ ঘটনায় ওর কি দোষ? দোষ দিলে বাবা আর দাদিকে দাও। চন্দ্রিমার সাথে এমন করছো কেন? এরই মধ্যে হয়তো আমাদের এ কথোপকথন শুনে মামা, নানু এবং তার বোনেরা ও সাহাদ ভাইয়া রান্নাঘরে চলে এলেন। মামা হয়তো মামির কথাগুলো শুনেছিলেন। তাই তো বললেন, চন্দ্রিমার সাথে এমন ব্যবহার করছো কেন? ও না তোমার মেয়ে। মামি এবার ভাজি নাড়া বাদ দিয়ে চুলো বন্ধ করে দিলেন। মামার দিকে ফিরে ঝাঝালো কণ্ঠে বললেন, মেয়ে হয়েই থাকতো, কেন ছেলের বউ হতে গেল? আমি তো ওকে সারা জীবন মেয়ের মতো রাখতে চেয়েছি, কখনো চাইনি ও আমার ছেলের বউ হোক। তোমাকে কি কখনো বলিনি আমি শারমিনকে এ বাড়ির বউ করতে চাই? তাহলে কি কারণে তুমি প্রজ্জ্বলের সাথে চন্দ্রিমার বিয়ে দিলে? নানু বললেন, সিদ্ধান্তটা শুধু ওর একার না, আমিও মতো দিয়েছিলাম এতে। আর এ বাড়ির বড় হিসেবে আমার সিদ্ধান্তকে কি গুরুত্ব দেওয়া উচিত না বৌমা? আম্মা, আমি আপনার সিদ্ধান্তকে সবসময় সম্মান জানাই, কিন্তু এক্ষেত্রে আমি মোটেও তা করতে পারছি না। আমি সবসময় চেয়ে এসেছি শারমিনকে এ বাড়ির বউ করতে। তাহলে চন্দ্রিমা কেন এখন? আমার বোনকে আমি প্রায় কথা দিয়ে রেখেছি, এখন ওকে আমি কি করে মুখ দেখাবো আম্মা? বলতে পারেন, আপনাদের কারোর সিদ্ধান্ত আমার পছন্দ হয়নি। আপনাদের এই সিদ্ধান্তের জন্য আমি চন্দ্রিমাকে ঘৃণা করতে বাধ্য হয়েছি। আর প্রজ্জ্বল, ওর কথা বললামই না। ও তো মানুষের সামনে মুখ দেখানোর মতো অবস্থা রাখেনি আমার। ইতোমধ্যে প্রজ্জ্বল ভাইও চলে এলেন রান্নাঘরে। উনাকে দেখে মামি পূর্বের চেয়েও আরও আক্রোশের সহিত বললেন, তোরই কমতি ছিল প্রজ্জ্বল। আয় আয়, মায়ের সম্মানের তামাশা হতে দেখ। বাপের সাথে মিলে তো একটা সিদ্ধান্ত নিলি, একবারও কি এক্ষেত্রে আমার কথা মাথায় আসেনি তোর? প্রজ্জ্বল ভাই এগিয়ে এলেন মামির দিকে। উনার দৃষ্টি এলেমেলো, হয়তো বুঝতে পারছেন না কি ঝড় বয়ে যাচ্ছে এখানে। উনি বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, সকাল সকাল এসব কি বলছো মা? হঠাৎ মাথা গরম হলো কেন? এমন ভাব ধরছিস যেন কিছুই জানিস না। যা তো আমার সামনে থেকে। না, তোরা থাক, আমি যাই। এই রং তামাশার মধ্যে থাকতে ভালো লাগছে না আমার। যার যার খাওয়া দরকার সে যেন নিজ দায়িত্বে খেয়ে নেয়। এই বলে মামি তৎক্ষণাৎ চলে গেলেন। উনি চলে যেতেই প্রজ্জ্বল ভাই আমার দিকে তাকালেন। উনার চাহনি হয়তো কিছু বলছে, কিন্তু উনার চাহনির ভাষা পড়ার ইচ্ছে এ মুহূর্তে নেই আমার। আমিও আর কথা না বাড়িয়ে আমার রুমে চলে এলাম। কাঁদতে কাঁদতে যে কখন আবার ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম ভাঙল দরজায় করাঘাতের শব্দে। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম আপু বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করল, ঘুমাচ্ছিলি? হুম আপু, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। কিছু বলবে? হুম, শারমিন এসেছিল তোর আর প্রজ্জ্বলের সাথে কিছু কথা বলবে বলে। তোকে খুঁজছিল। আকস্মাৎ শারমিন আপুর আগমনী বার্তা শুনে আমার বুক ধক করে উঠল। মোটেও আশা করিনি শারমিন আপু চলে আসবে। ভয় হচ্ছে মামির মতো যদি শারমিন আপুও আমার সাথে এমন করে। আমি শুকনো একটা ঢোক গিলে বললাম, কোথায় উনারা? ছাদে আছে। তোকেও ছাদে যেতে বলল। আচ্ছা আপু, আমি যাচ্ছি। আমি ধীর পায়ে হেঁটে ছাদে চলে এলাম। ডান পাশে ঘাড় ঘুরিয়ে দেখলাম ছাদের ছায়াপূর্ণ জায়গায় প্রজ্জ্বল ভাই ও শারমিন আপু বসে আছেন। আমাকে দেখেই শারমিন আপু হাসিমুখে বললেন, আরে চন্দ্রিমা, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম।
শারমিন আপুর এ কথায় আমি আর্স্ট হয়ে এলাম। ভেতরে উৎকণ্ঠা বাড়তে লাগল। আমি ভীতসন্ত্রস্ত পায়ে এগিয়ে গেলাম দুজনের দিকে। ওখানে গিয়ে শারমিন আপুর পাশে বসলাম। বসার সাথে সাথেই আপু আমার গাল আলতো করে টেনে মিষ্টি মুখে বললেন, কেমন আছো নতুন বউ? কালকে রাতটা ভালো কেটেছে তো? এই বলেই শারমিন আপু একগাল হেসে দিলেন। এ মুহূর্তে ও এমন পরিস্থিতিতে উনার এহেন প্রশ্ন আশানুরূপ ছিল না আমার জন্য। বিশেষ করে এমন প্রশ্নের শেষে হাসি। আমাকে অবাক করে দিয়ে শারমিন আপু বলল, তোমাদের বিয়ে উপলক্ষে গিফট আনব সে কথাও মনে নেই আমার। এখানে এসে মনে পড়েছে। তবে এর পরের বার অবশ্যই কিছু আনব। শারমিন আপুর এমন কথায় মনে হলো উনি আমায় ইচ্ছে করে খোঁচা দিচ্ছেন। যদিও উনার চাহনি এবং কথার ধরনে মোটেও এমন কিছু মনে হলো না। তবুও আমি জিজ্ঞেস করলাম, আপনি কি আমায় এ বিয়ে নিয়ে খোঁচা দিচ্ছেন শারমিন আপু? শারমিন আপু আমার প্রশ্নে সশব্দে হেসে উঠলেন। আমায় জড়িয়ে ধরে বললেন, আরে মেয়ে, কি যে বলো না, আমি খোঁচা দিব কেন? এই বলে আমি নিশ্চুপ হয়ে রইল। কিন্তু আমাকে ওভাবেই জড়িয়ে ধরে রাখল শারমিন আপু। কয়েক সেকেন্ড পর উনার ফুপিয়ে কাদার শব্দ আমার কর্ণাধারে পৌঁছাল। চমকে উঠলাম আমি। তৎক্ষণাৎ উনাকে ছাড়িয়ে নিয়ে জিজ্ঞেস করলাম, আপু কাঁদছেন কেন? শারমিন আপু কাঁদতে কাঁদতেও হাসলেন। ঠিক পূর্বের মতো সেই মিষ্টি হাসি। তবে এ হাসি উপরে উপরে যতটা মিষ্টি দেখালো ভেতরে ঠিক ততটাই তেতো এক অনুভূতির জন্ম দিয়েছে। আমি স্পষ্টত অনুভব করছি উনার এ হাসির পিছনে ঠিক কতটা কষ্ট লুকিয়ে আছে। শারমিন আপু কান্না বন্ধ করার চেষ্টা করলেন। তবুও পারলেন না। কিন্তু ওই অবস্থাতেও উনার ঠোঁটে হাসি উনি বজায় রাখলেন। বললেন, দেখো না চন্দ্রিমা, আমার চোখে কি যেন ঢুকে গেল। আমি কিন্তু কান্না করছি না। এই বলে উনি সরাসরি প্রজ্জ্বল ভাইকে বললেন, প্রজ্জ্বল, বিশ্বাস করো আমি কাঁদছি না। চোখে কি যেন ঢুকে গেল। চোখ দিয়ে পানি পড়া বন্ধই হচ্ছে না। এই বলার পর শারমিন আপু আর হাসলেন না। উনার সেই হাসি উবে গেল। উনি এবার হাউমাউ করে কাঁদতে লাগলেন। হাত দিয়ে মুখখানা ঢেকে জোরে জোরে কাঁদতে লাগলেন। উনার এ অবস্থা দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না। ফলস্বরূপ নীরবে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর শারমিন আপুর কান্না কিছুটা কমে এলে উনি বেশ শক্তি প্রয়োগ করে চোখের জল মুছলেন। অতঃপর পুনরায় অধরে সেই হাসি লেপ্টে বললেন, আমি আগে থেকেই প্রজ্জ্বলকে পছন্দ করতাম। ভেবেছিলাম বউ হলে ওরই বউ হব। কিন্তু দেখো, আমার ভাগ্যে ও ছিল না চন্দ্রিমা। ওর ভাগ্যে তুমি ছিলে। এ বিয়েতে তোমাদের কোনো দোষ দিব না আমি। সব দোষ আমার ভাগ্যের। আর ভাগ্যের এই সিদ্ধান্ত চাইলেই বদলাতে পারব না। এজন্য এখন চাইছি তোমরা দুজনে সুখে থাকো। একে অপরকে ভালোবেসে সারা জীবন আগলে রাখো। আর আমার জন্য দোয়া করো চন্দ্রিমা, যেন আমি প্রজ্জ্বলকে সারা জীবনের জন্য ভুলে সামনে এগুতে পারি। শারমিন আপুর এ কথা শোনা মাত্র আমি প্রজ্জ্বল ভাইয়ের দিকে চাইলাম। উনি দু হাঁটু উঁচু করে হাত ঠেকিয়ে বসে আছেন। উনার প্রতিক্রিয়া এখন এমন যে সব দোষ বোধহয় উনারই ছিল। হয়তো শারমিন আপুর এ পরিস্থিতির জন্য উনি নিজেকে দায়ী করছেন। কে জানে। শারমিন আপুর এরূপ কথা শুনে কোথাও না কোথাও নিজেকেও দোষী মনে হচ্ছে আমার। আমি বললাম, শারমিন আপু, যা হয়েছে তাতে আমাদের কারোরই পুরোপুরি হাত ছিল না। আপনি অনেক কষ্ট পেয়েছেন বুঝতে পারছি। কিন্তু আমিও এমন বিয়ে চাইনি আপু। জানেন, প্রজ্জ্বল ভাইয়ের সাথে বিয়ের পর থেকে মামি আমার সাথে কথা বলে না। তাহলে আপনিই বলুন, এমন পরিস্থিতিতে কি করে এ বাড়িতে থাকা সম্ভব? এর চেয়ে আমি বলছিলাম আমি প্রজ্জ্বল ভাইকে ডিভোর্স দিয়ে দেই। এরপর হোস্টেলে থেকে পড়াশোনা করি। কারণ আমাদের মধ্যে আগে যে সম্পর্ক ছিল তা কখনোই ফিরে আসবে না।
আর আমি প্রজ্জ্বল ভাইকে ডিভোর্স দিয়ে দিলে আপনি এ বাড়ির বউ হয়ে আসবেন। তখন মামিও খুশি হবে। শারমিন আপু আমার এ কথায় এক গাল হেসে দিল। আমার মাথায় আলতো করে গাঁটটা মেরে বলল, বোকা মেয়ে। এমন কেউ বলে? বিয়েই তো হলো গতকাল, আর আজই ডিভোর্স? ডিভোর্স দেওয়া এত সহজ না চন্দ্রিমা। তুমি একে যতটা সহজ ভাবছো এটা ঠিক ততটাই কঠিন। তুমি বলছো ডিভোর্স দিয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করবে। এটা কি এতই সহজ? তুমি কি জানো না সমাজ ডিভোর্সি মেয়েদের কেমন ট্রিট করে? আর বললামই তো এ ঘটনায় দোষ কারোর নয়। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমি খালার সাথে কথা বলবো এ ব্যাপারে। যেখানে আমাকে নিয়ে এ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেখানে আমাকেই এটা শুধরাতে হবে। আর আমাদের বিয়ে হলেই বা কি হতো? প্রজ্জ্বল তো আমাকে পছন্দই করে না। ভালোবাসা তো দূরে থাকুক, সেখানে শুরু থেকেই একতরফা ভালোবাসা দিয়ে কি করে সংসার করা সম্ভব? তাই না প্রজ্জ্বল? শেষোক্ত প্রশ্নটি আপু প্রজ্জ্বল ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। প্রজ্জ্বল ভাই সাথে সাথে দৃষ্টি নামিয়ে ফেলল। হয়তো উনি শারমিন আপুর সামনে এ কথা স্বীকার করতে কুণ্ঠিত বোধ করছেন। শারমিন আপু এবার পুরোপুরি কান্না থামিয়ে ভালোভাবে মুখখানা মুছে নিলেন। অতঃপর আমার গালে হাত রেখে মিষ্টি হেসে স্নেহের সুরে বললেন, চন্দ্রিমা, আমি এ ঘটনার জন্য তোমাদের দায়ী মনে করি না। তাই এ দ্বিধাদ্বন্দ্বে না থেকে সংসার জীবন শুরু করো। সবকিছু মানিয়ে নাও। আর রইল খালার কথা, আমি সবটা সামলে নিব। দেখে নিও। শারমিন আপুর এ আশ্বাসেও আমার মন ভরল। কারণ আমি যে অভ্র ভাইকে ভালোবাসি। আমি বললাম, আপু, আমি কি করে এ সংসার শুরু করব? আমি যে অভ্র ভাইকে। এখানো অভ্রের নাম মুখে নিচ্ছ কেন তুমি? যে মানুষটা বিয়ের আশা দিয়েও বিয়ের দিন তোমাকে ছেড়ে চলে যায় সে আর যাই হোক সৎপুরুষ না। আমি বলবো অভ্র একটা কাপুরুষ। একদম কাপুরুষের ন্যায়ই কাজ করেছে ও। আপুর মুখে অভ্র ভাইকে নিয়ে এরূপ কথায় ভীষণ ব্যথিত হলাম আমি। সাথে সাথে বললাম, আপু প্লিজ উনাকে নিয়ে এমন কিছু বলবেন না। কেন চন্দ্রিমা? এখন আমি বলবো এসব যা হয়েছে সবকিছুর মূল খোদ অভ্র। ও বিয়েতে না করলে কিছুই হতো না। এখন হাজারো বললেও কিছু হবে না চন্দ্রিমা। যা হওয়ার তা হয়ে গিয়েছে। বিয়েটাকে তুমি মেনে নাও। আর আমার মনে হয় এ বিয়ে তুমি খুব সহজেই মেনে নিতে পারবে। কারণ প্রজ্জ্বলের সাথেই তুমি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছ। তাই ওকে মেনে নেওয়া কি সহজ না? শারমিন আপুর এ যুক্তি শুনে আমি আর কথা বাড়ালাম না। কারণ যাই বলি না কেন উনি এ বিয়ে মেনে নিতেই বলবেন। তাই এ মুহূর্তে নীরবে থাকাই ভালো। শারমিন আপু বললেন, আচ্ছা আমি খালার সাথে কথা বলে আসি। এর আগে একটু হাত মুখ ধুতে হবে। চলো তো চন্দ্রিমা। এই বলে উনি উঠে আমাকেও সাথে নিয়ে গেলেন। শারমিন আপু মামির সাথে কি কথা বলেছে জানা নেই। তবে এখন আমি মামির সাথে কথা বলতে গিয়েও পারছি না। এর মূলে রয়েছে সাহসের অভাব। এ মুহূর্তে উনার সাথে কথা বলার জন্য প্রচণ্ড সাহসের দরকার। কিন্তু সেই সাহসই অর্জন করতে পারছি না। প্রায় 10 মিনিট আমার রুমে হাঁটাহাঁটি করে অবশেষে মামির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। দোয়া পরে বুকে ফু দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। মামির রুমে গিয়ে নক করতেই উনি অনুমতি দিলেন। উনার অনুমতি পেয়ে আমি সাথে সাথে রুমে ঢুকে পড়লাম। দেখলাম মামি চোখ বুজে শুয়ে আছেন। আমি গিয়ে উনার পায়ের কাছে বসে পড়লাম। বেশ ভয় নিয়ে খানিক রয়েসয়ে জিজ্ঞেস করলাম, মামি, একটু কথা বলার ছিল আপনার সাথে। মামি তৎক্ষণাৎ চোখ মেলে বললেন, চন্দ্রিমা তুই, তোকে না আমার সামনে আসতে নিষেধ করেছি। মামি প্লিজ আমার কথাটা শুনুন না। মামি এবার রেগেমেগে উঠে বসলেন। ঝাঁঝ নিয়ে বললেন, কি শুনবো? হ্যাঁ, শোনার মতো কিছু হয়েছে?
তুই যা তো এখান থেকে। আমার চোখজোড়া এবার নোনাজলে ভিজে এলো। বুঝলাম শারমিন আপুর কথাতেও গলেনি উনার মন। উনি এখনো আমাদের উপর রেগে আছেন। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, মামি আপনি আমার উপর এত রেগে থাকলে আমি কি করে বাঁচব বলুন, আপনিই আমার মা। আর মা সন্তানের উপর রেগে থাকলে তার জীবন অতিষ্ঠ হতে সময় নেয় না। মামি দয়া করে ক্ষমা করে দিন আমাকে। মামি এবার হয়তো কিছুটা শান্ত হলেন। তবুও পূর্বের চেয়ে খানিক কম ঝাঝালো কণ্ঠে বললেন, তুই আমার কাছে যেমন প্রিয় শারমিনও আমার কাছে তেমন প্রিয়। এখানে ভুলটা তোর হয়েছে, শারমিনের না। তাই ভুলের মাসুল তো দিতেই হবে, তাই না? আজকে শারমিন কথা বলতে এসেও কেঁদেছে। মেয়েটা হয়তো কাঁদতে চায়নি, কিন্তু এমন পরিস্থিতিতে কেঁদে ফেলেছে। তবুও ও কিন্তু তোদের দুজনকে একসাথে থাকার কথা বলেছে, আমাকে মাফ করে দিতে বলেছে। কিন্তু আমি এতটাও উদার নই। তোদের এত সহজে ক্ষমা করতে পারবো না আমি। এখন আমার চোখের সামনে থেকে দূর হো। এই বলে মামি আমার দিকে পিঠ দিয়ে শুয়ে পড়লেন। আমি আর কথা বাড়ালাম না, কারণ এখন কথা বাড়িয়েও লাভ হবে না জানি। তাই চলে এলাম। রুমে এসেই শারমিন আপুকে কল দিলাম। আপুকে সবটা বললে আপু খুব ভালোভাবেই বললেন কিছুদিন অপেক্ষা করতে, মামিকে সময় দিতে। মামি আমাদের যেমন ভালোবাসে তাতে উনি বেশিদিন আমাদের উপর রাগ বা অভিমান করতে থাকতে পারবেন না। শারমিন আপুর কথা অনুযায়ী এমনটা করারই সিদ্ধান্ত নিলাম আমি। ভাবলাম মামিকে এতটাও জোর করব না, সময় দিব উনাকে। নিশ্চয়ই উনি খুব দ্রুত মাফ করে দিবেন আমাদের। এই আশা নিয়েই শুয়ে পড়লাম আমার রুমে। পরের দিন কলেজ শেষে বাড়িতে না গিয়ে আগে অভ্র ভাইদের বাড়িতে গেলাম। স্বাভাবিকভাবেই খোদেজা মামি আমার সাথে কথা বললেন না, স্পষ্টভাবে এড়িয়ে চললেন আমাকে। অনামিকাও প্রথমে কথা বলল না, তবে বেশ কবারের অনুরোধে ওর মন গলল। অতঃপর ওর কাছ হতে অভ্র ভাইয়ের সম্পর্কে যা জানলাম তাতে আমার শরীর হিম হয়ে এলো। খোদেজা মামি ও অনামিকা এমনকি প্রজ্জ্বল ভাইয়ের ধারণা অভ্র ভাই ইচ্ছে করে কোথাও যাননি। উনাকে গুম করা হয়েছে। সোজা ভাষায় বললে উনি কিডন্যাপ হয়েছেন। প্রথমত আমার এমনটা বিশ্বাস হয়নি। কিন্তু অনামিকা বলল অভ্র ভাইয়ের গুম হয়ে যাওয়ার পিছনে একটা কারণ তারা অনুমান করছেন। তা হল ইয়াসির মামা মারা যাওয়ার পর উনার ভাইয়েরা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে অভ্র ভাইয়ের সাথে দ্বন্দ্ব ফ্যাসাদে জড়িয়েছিলেন। খোদেজা মামির ধারণা এরই রেশ ধরে অভ্র ভাইকে উনারা গুম করেছে। যদিও অভ্র ভাইয়ের চাচারা এ আরোপকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন। খোদেজা মামি এ কারণে থানায় মিসিং রিপোর্ট ফাইল করিয়েছেন। মামির পরিচিত এক চাচাতো ভাই পুলিশে আছেন বলে এ বিষয়টা গভীরভাবে খতিয়ে দেখছেন। অনামিকার কাছে এসব শোনার পর আমার আর অভ্র ভাইদের বাড়ি থাকার শক্তি রইল না। আমি কোনোরকমে ওকে কাজের বাহানা দিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সবকিছু কেমন অগোছালো লাগছে আমার কাছে। অনুভূতি, ভাবনা সব জট পাকিয়ে গিয়েছে যেন। বিয়ের দিন অভ্র ভাই যখন ওই মেসেজটা দিয়েছিলেন সে মুহূর্তের জন্য প্রচণ্ড প্রতারিত অনুভূত হয়েছিলাম। বলা বাহুল্য উনার প্রতি আমার মনে অসম্ভব ক্রোধ ও অভিমান জমা হয়েছিল। বারংবার নিজেকে প্রশ্ন করতাম অভ্র ভাই কেন আমাকে মিছে স্বপ্ন দেখিয়ে মাঝপথে ফেলে গেলেন। আজ শুধুমাত্র উনার জন্যই মামির সাথে আমার সম্পর্কের অবনতি ঘটেছে। প্রজ্জ্বল ভাইয়ের সাথে সম্পর্ক বদলে গিয়েছে চোখের পলকে। না চাইতেও এখন উনি আমার স্বামী। অথচ কোথাও না কোথাও এখনো আমার স্মৃতিপটে অভ্র ভাইয়ের সাথে কাটানো সব স্মৃতি জমা আছে। অনুভূতি আছে কি না জানা নেই। মাঝে মাঝে নিজেকে পুরোপুরি আবেগ অনুভূতি শূন্য একজন মানুষ মনে হয়, নির্জন দ্বীপের এক বাসিন্দা মনে হয়। এখন ঠিকভাবে ক্লাসেও মনোযোগ দিতে পারি না। রাতের ঘুমটাও পরিপূর্ণরূপে হয় না।
কারণ সেদিনের পর হতে যে কটা রাত কাটিয়েছি প্রতি রাতেই অভ্র ভাইকে স্বপ্নে দেখেছি। স্বপ্নে উনি আমার দিকে হাত বাড়িয়ে থাকেন, নিজের সাথে অজানা গন্তব্যের যাওয়ার জন্য আহ্বান জানান, আমিও মন্ত্রমুগ্ধের ন্যায় উনার আহ্বানে সাড়া দেই। কিন্তু যখনই উনার হাতে হাত রাখতে যাই তখনই আমার ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে ঘুম হতে উঠে দেখি ওসব নিছকই একটা স্বপ্ন ছিল। এমন স্বপ্ন দেখার কারণ হয়তো অভ্র ভাইয়ের সাথে কাটানো দীর্ঘ একটি সময়ের প্রভাব পড়েছে আমার উপর। কিছু নিরিবিলি ক্ষণে যখন সময় কাটাই তখন অভ্র ভাইয়ের স্মৃতিগুলো আমার মনমস্তিষ্কে ঘুরে বেড়ায়। আমি স্বীকার করতে বাধ্য যে উনার ভালোবাসার রেশ এখনও আমার মনে গেঁথে আছে। হয়তো উনি আমার জীবনে প্রণয় বার্তা বহন করা প্রথম পুরুষ বলে। কিন্তু আজ অনামিকার কথা শুনে আমার মনে বহু প্রশ্নের জন্ম হচ্ছে। আসলে অভ্র ভাইয়ের সাথে কি হয়েছে, কোথায় উনি, খোদেজা মামি অভ্র ভাইকে নিয়ে যে সন্দেহ করছেন তা কি আদৌ সঠিক নাকি এর পিছনে অন্য কারণ আছে? এসব প্রশ্নের উত্তর আমাকে প্রজ্জ্বল ভাই দিতে পারবেন। প্রতিটি প্রশ্নের জবাব চাইতে নিজেকে শান্ত করে প্রজ্জ্বল ভাইয়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। রুমের দরজা খোলা থাকায় নক না করেই ভিতরে ঢুকলাম। রুমে ঢুকে দেখলাম প্রজ্জ্বল ভাই বিছানায় শুয়ে আছেন। আমি গিয়েই উনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে অভ্র ভাইয়ের কথা বলেননি কেন? আকস্মাৎ আমার কণ্ঠ শুনে প্রজ্জ্বল ভাই হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসলেন। হতবুদ্ধির ন্যায় ক্ষণিকের জন্য আমার দিকে চেয়ে থেকে জিজ্ঞেস করলেন, কি বললি, আবারও বল। অভ্র ভাইয়ের সাথে এসব হয়েছে আমাকে আগে বলেননি কেন? প্রজ্জ্বল ভাই আমার প্রশ্নের জবাব দিলেন না। কয়েক সেকেন্ড নিষ্পলক আমার দিকে চেয়ে রইলেন। অতঃপর আমার থেকে দৃষ্টি লুকিয়ে আমাকে পাশ কাটিয়ে উঠে গেলেন। উনার এ নিরুত্তর ভাবভঙ্গিতে বিরক্ত হলাম খানিক। তবুও উনার পিছু পিছু গিয়ে একই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলাম। এক পর্যায়ে প্রজ্জ্বল ভাই আমার দিকে ফিরে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কার কাছ থেকে এসব শুনেছিস? আমার এক বাক্যের জবাব, অনামিকা। প্রজ্জ্বল ভাই ভ্রুজোড়া কুঞ্চিত করে মুখশ্রীতে বিরক্তির একটা ভাব ফুটিয়ে তুললেন। পাশ ফিরে বিড়বিড় করে বললেন, নিষেধ করেছিলাম ওকে না বলতে। তারপরেও। উনার সম্পূর্ণ কথা শেষ হতে না দিয়ে আমি শক্ত হাতে উনার গাল ধরে নিজের দিকে ফিরিয়ে নিলাম। উনার দৃষ্টি বরাবর দৃষ্টি রেখে নিরেট কণ্ঠে জিজ্ঞেস করলাম, কেন নিষেধ করেছিলেন? আমার কি জানার অধিকার নেই? আর এত কিছু হয়ে গেল আমাকে কিছু বলার প্রয়োজন বোধ করলেন না? উনি পুনরায় নিরুত্তর রইলেন। আমি উনার গালের উপর হতে হাত সরিয়ে নিয়ে আবারও বললাম, অভ্র ভাই যা করেছেন আমার সাথে করেছেন, উনার কৃতকর্মের ভুক্তভোগী আমি। তাহলে এ ঘটনার সাথে সম্পর্কিত প্রতিটি আলোচনা, পদক্ষেপ কি জানার অধিকার নেই আমার? প্রজ্জ্বল ভাই নিস্তেজ কণ্ঠে ছোট্ট করে জবাব দিলেন, আছে। তাহলে আমাকে জানাননি কেন? আপনারা তিনজন সবকিছু জেনেছেন, করেছেন, খোঁজ রাখছেন, অথচ আমাকে কিছুই জানানোর প্রয়োজন বোধ করছেন না। এটুকু বলতে বলতে আমার গলা শুকিয়ে এলো। কণ্ঠনালীর উপরাংশে শক্ত দলার ন্যায় কান্না অনুভূত হল। চোখজোড়া অল্পবিস্তর ভিজে এলো। প্রজ্জ্বল ভাই আমার এমন করুণ অবস্থা দেখে মায়াভরা চাহনিতে আমার দিকে চাইলেন। আমার গালে আলতো হাত রেখে নম্র স্বরে বললেন, কান্না করিস না চন্দ্রিমা। তোর অবস্থা বুঝতে পারছি আমি। কিন্তু কান্না করিস না প্লিজ। তুই কাঁদলে আমার ভালো লাগে না। চেয়ারে বসো। আমি তোকে সব বলছি। এই বলে উনি আমার পিছন হতে পায়ের সাহায্যে চেয়ার এগিয়ে নিয়ে আমার পিছন বরাবর রাখলেন। আমার দু বাহু ধরে চেয়ারে বসিয়ে দিলেন। আর নিজে দু হাঁটু গ্যারে আমার সামনে বসলেন। কয়েক সেকেন্ড আমার দিকে নিষ্পলক চেয়ে রইলেন। অতঃপর নত মস্তকে মেঝের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। এরপর মাথা তুলে আমার দিকে চেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বললেন, অভ্রের এ বিষয়টা ইচ্ছা করেই তোকে বলিনি চন্দ্রিমা।
কারণ তোর অবস্থা কেমন তা দেখেছি আমি। এমন পরিস্থিতিতে আমি কি করে তোকে অভ্রের কথা বলতে পারি বল? আর আমি অনেকটা সন্দেহের জোরেই খোদেজা চাচিকে জিজ্ঞেস করেছিলাম অভ্র কোনো সমস্যা হয়েছিল কিনা। কারণ আমি যতটুকু ওকে জানি ও এমন ছেলে না যে একটা মেয়েকে এভাবে মাঝপথে একা ফেলে চলে যাবে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। অভ্র আমাকে একদিন ওদের জমি সংক্রান্ত সমস্যার কথা বলেছিল। যদিও জমিজমার ব্যাপারটা খোদেজা মামির সাথে কথা বলার আগে আমার মাথায় আসেনি। কিন্তু খোদেজা মামি যখন এ ব্যাপারে বিস্তারিত বললেন তখন আমি আবারও ভাবলাম এটা নিয়ে। অনেকক্ষণ ভাবার পর মনে হলো, হ্যাঁ এমনটা হতে পারে। জমিজমার ঝামেলা নিয়ে ওর চাচারা ওকে গুম করে দিতে পারে। আচ্ছা, সব মানলাম। কিন্তু উনার ওই মেসেজটার মানে কি জানেন? উনি যদি গুমি হয়ে থাকেন তাহলে আমাকে অমন মেসেজ দিবেনই বা কেন? ওই মেসেজটা পড়লেই বোঝা যাচ্ছে ওটা ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছে। এর ব্যাখ্যা কি দিবেন প্রজ্জ্বল ভাই? প্রজ্জ্বল ভাই দ্বিধান্বিত হয়ে দুপাশে মাথা দুলিয়ে বললেন, তা আমি জানি না। অভ্র অমন মেসেজের কারণ আমার জানা নেই। এখন আমার প্রথম প্রায়োরিটি অভ্রকে খুঁজে বের করা। ব্যাস। আমি আর কথা বাড়ালাম না, কিন্তু বিড়বিড় করে বললাম, জানি না আপনারা দু বন্ধু মিলে কি করছেন। কেন করছেন? প্রজ্জ্বল ভাই আমার বিড়বিড় করে বলা প্রতিটা কথা শুনল। কিঞ্চিত অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলেন, তোর কি মনে হয় এসব আমরা করছি? আমি নীরস কণ্ঠে জবাব দিলাম, জানি না আমি। কিন্তু আপনাদের দুই বন্ধুর কারণেই আমার জীবনের মোড় ঘুরে গিয়েছে। না চাইতেও অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে আমাকে। এসবের কারণে তুই আমাদের দায়ী করছিস চন্দ্রিমা? অবশ্যই। আপনারাই দায়ী আমার এ করুণ পরিস্থিতির জন্য। এক বন্ধু আমাকে ভালোবাসার রঙিন স্বপ্ন দেখিয়ে মাঝপথে ফেলে রেখে গেল। আর আরেক বন্ধু আমার উপর সহানুভূতি দেখিয়ে সেই মাঝপথ থেকে আমায় উদ্ধার করল। কিন্তু আপনি কি জানেন আপনার এই লোক দেখানো সহানুভূতি আমাকে কতটা ভোগান্তি দিচ্ছে? প্রজ্জ্বল ভাই অসহায় চাহনিতে আমার দিকে চেয়ে রইলেন। বিবশ গলায় জিজ্ঞেস করলেন, সত্যি আমার এ বিয়ে করার সিদ্ধান্ত তোকে এতটা ভোগান্তি দিচ্ছে? আমি জবাব দিলাম না। দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিলাম। প্রজ্জ্বল ভাই আমার থুতনি ধরে নিজেকে আমার দিকে ফিরিয়ে নিলেন। পূর্বের ন্যায় জিজ্ঞেস করলেন, আমাকে এতটাই কি অসহ্য লাগছে তোর কাছে? আমাকে তোর স্বামী হিসেবে মেনে নিতে পারছিস না? উনার এমন প্রশ্নে আমি তাচ্ছিল্যের হাসি দিলাম। কেন যেন প্রশ্ন দুটো পুরোপুরি অবান্তর মনে হলো আমার কাছে। যেখানে আমাদের বিয়েটা জোরপূর্বক হয়েছে সেখানে এমন প্রশ্ন করার পূর্বেই তো উত্তর জেনে থাকা দরকার। আমি অনেকটা তাচ্ছিল্যের সুরেই বললাম, প্রজ্জ্বল ভাই, এসব প্রশ্ন মুখ দিয়ে উচ্চারণ করতে যতটা সহজ মনে হচ্ছে আমার জন্য এর উত্তর দেওয়া ঠিক ততটাই কঠিন মনে হচ্ছে। তোর এ কথার মানে কি বুঝবো চন্দ্রিমা? যেটা বুঝতে চান সেটাই বুঝে নিন। আমি আর কথা বাড়াবো না। আচ্ছা, আগের প্রশ্নগুলো বাদ দিলাম। আমি আরেকটা প্রশ্ন করতে চাই। তুই কি এখনো অভ্রকে ভালোবাসিস? প্রজ্জ্বল ভাইয়ের এহেন প্রশ্নে আমি নিরুত্তর হয়ে পড়লাম, তৎক্ষণাৎ কোনো জবাব পেলাম না। মনের মাঝে হাতড়ে হাতড়েও এর উত্তর খুঁজে পেতে ব্যর্থ হলাম। উনারে প্রশ্নটিকে সম্পূর্ণ এড়িয়ে যেতে আমি দৃষ্টি সরিয়ে ফেললাম। আমার এ নিরুত্তর ভঙ্গিতে প্রজ্জ্বল ভাই ক্ষীণ শব্দে হাসলেন। বললেন, মৌনতাই সম্মতির লক্ষণ চন্দ্রিমা। তাহলে তুই কি ডিভোর্স চাস আমার কাছ থেকে? প্রজ্জ্বল ভাইয়ের শেষোক্ত প্রশ্নটি আমার কানে ঝংকার তুলল। আমি তৎক্ষণাৎ উনার দিকে দৃষ্টি ফিরিয়ে কঠিন স্বরে বললাম, সবকিছু আপনার কথার মতো সহজ হয় না প্রজ্জ্বল ভাই। চাইলাম আর ডিভোর্স হয়ে গেল, এমনটা হয় না। সবকিছু পরিবেশ পরিস্থিতি মেনে চলে। এই বলেই আমি চেয়ার ছেড়ে উঠে উনার রুম হতে চলে এলাম।
এ মুহূর্তে প্রজ্জ্বল ভাইয়ের প্রতিটি প্রশ্ন নিতান্তই অবান্তর ও বিরক্তিকর লাগছে আমার কাছে। জানি না কি হয়েছে উনার। উনার এমন উদ্ভট প্রশ্ন করার কারণই বা কি? জানতে চাই না এ মুহূর্তে এসবের কারণ। এ মুহূর্তে একটু নিজেকে শান্ত করতে চাই। এসব দুশ্চিন্তা, চাপ হতে নিজেকে একটু দূরে নিয়ে যেতে চাই। এজন্য এক সেট থ্রি-পিস সহ ওয়াশরুমে ঢুকলাম। শাওয়ার ছেড়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। প্রজ্জ্বল ভাই ও আমার বিয়ের কথা কলেজের সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম আমি। প্রজ্জ্বল ভাইকেও এ ব্যাপারে মুখ খুলতে নিষেধ করেছিলাম। কিন্তু গতকাল রিমার সাথে প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাইয়ের বিষয়ে কথা বলায় পিছন হতে আমাদেরই এক ব্যাচমেট শুনে ফেলে। ব্যাস একদিনেই আমার আর প্রজ্জ্বল ভাইয়ের বিয়ে সম্পর্কে পুরো কলেজ জেনে যায় এবং তারা এটাও জেনে যায় যে প্রথমে অভ্র ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা হলেও উনি বিয়ের দিন আমাকে রেখে চলে যান। এ কারণেই প্রজ্জ্বল ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে আমাদের পরিবার। বলা বাহুল্য, আমার আড়ালে আমাদের চেনা পরিচিত বেশ কজন এ বিষয়ে আলোচনা সমালোচনা করেছে। আমি প্রথমে তাদেরকে এ নিয়ে কথা শোনাতে চাইলেও প্রজ্জ্বল ভাই আমাকে নিষেধ করেন বিধায় আমি আর এ নিয়ে ঘাঁটতে চাইনি। এ কয়দিন ক্লাস শেষে প্রজ্জ্বল ভাইয়ের সাথে বাইকে চড়ে বাসায় ফিরছি। চেষ্টা করছি সবকিছু স্বাভাবিকভাবে নিতে, সবকিছু স্বাভাবিক করতে। কিন্তু তবুও মনের মাঝে খুঁতখুঁতে একটা অনুভূতি বিরাজ করছে। কারণ যত যাই হোক প্রজ্জ্বল ভাইয়ের সাথে কিছুদিন আগ পর্যন্ত অন্য এক সম্পর্ক ছিল। কিন্তু আজ সে সম্পর্কের নাম বদলে গিয়েছে। আর পরিস্থিতির শিকার হয়ে হয়তো আমাকে এ সম্পর্কের মধ্য দিয়েই বাকিটা জীবন কাটাতে হবে। আজ কলেজ থেকে এসেই নানুর রুমে চলে গেলাম। নানু তখন বসে বসে কোরআন পড়ছিল। আমাকে দেখে শেষ দুটো আয়াত পড়ে কোরআন বন্ধ করে বসল। নানু জায়নামাজেই বসে রইল। আর আমি নানুর সামনে গিয়ে বসলাম। নানু আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, কলেজ থেকে ফিরে খুব ক্লান্ত, তাই না? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কলেজ থেকে ফিরে ক্লান্ত না নানু। এই এক সপ্তাহের নতুন সম্পর্কে আমি ক্লান্ত। নানু, আমি কি কখনো এমনটা চেয়েছিলাম? না। তাহলে আমার সাথে এমনটা কেন হচ্ছে? কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? নানু আদুরে ভঙ্গিতে বকে আমার বাহুতে আলতো চাপড় দিয়ে বললেন, ছি, ওসব বলতে নেই চন্দ্রিমা। এ বিয়ে তোর পাপের শাস্তি হবে কেন? বরং বল এটা তোর কোনো পুণ্যের উপহার। না হলে প্রজ্জ্বলের মতো স্বামী কি পাওয়া যায়? নানু, আমি তো প্রজ্জ্বল ভাইকে কখনো ওই নজরে দেখিনি। কিন্তু আচমকা প্রজ্জ্বল ভাইয়ের সাথে আমার সম্পর্কটা স্বামী স্ত্রীর হয়ে গেল। তুমিই ভেবে বলো এত সহজে কি এটা মেনে নেওয়া যায়? আবার যেখানে আমার বিয়ে হওয়ার কথা ছিল অভ্র ভাইয়ের সাথে, সেখানে আমার বিয়ে হলো প্রজ্জ্বল ভাইয়ের সাথে। নানু মৃদু হাসল। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শোন চন্দ্রিমা, যা হয়েছে আল্লাহর ইচ্ছায় হয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তোর ভাগ্য প্রজ্জ্বলকে লিখে রেখেছিল বিধায়ী একটা ঘটনার মাধ্যমেই প্রজ্জ্বলের সাথে তোর বিয়েটা হলো। আর আমাদেরও ইচ্ছা ছিল ঘরের মেয়েকে ঘরে রাখা। এখন যা হয়েছে তা তোকে মেনে নিতেই হবে। আর শোন, গতকাল তোর মামি কথায় কথা বলছিল তোর সাথে অত খারাপ ব্যবহার করা উচিত হয়নি। এখন যা হয়েছে মেনে নিতে হবে। আরও বলছিল তোকে কাছে ডেকে কিছু কথাও বলবে। এতক্ষণ যাবৎ গোমরামুখ হয়ে থাকলেও নানুর শেষোক্ত কথাগুলো শোনার পর খুশিতে চোখজোড়া চকচক করে উঠল। এবার বুঝি মামি আমাকে ক্ষমা করে দিবেন। সেই আগের মতো ভালোবাসবেন আমাকে। নানু বলল, দেখ চন্দ্রিমা, যা হয়েছে তা মেনে নেওয়ার চেষ্টাটুকু তো কর। বাকিটা আল্লাহ ভরসা। আর এ বিয়ের সম্পর্কে তোর তো কোনো ক্ষতি হচ্ছে না। প্রজ্জ্বল তোর উপর অত্যাচার করছে এমনটা তো না? এমনটা হলে আমিই বলতাম এ বিয়ের সম্পর্ক শেষ করে দিতে। যেখানে প্রজ্জ্বল আর আমরা সবাই মেনে নেওয়ার চেষ্টা করছি, সেখানে তুই কি পারবি না একটু চেষ্টা করতে?
আর নতুন নতুন বিয়ে হয়েছে বলে একটু সময় লাগছে বোধহয় তোর মেনে নিতে। কিন্তু আমার বিশ্বাস একটু চেষ্টা করলেই পারবি এ সম্পর্কটা মেনে নিতে। এখন যা গোসল টোসল করে নামাজ পড়ে খেয়ে নে। আমি নিচে গিয়ে তোর মামিকে খাবার বাড়তে সাহায্য করি। এই বলেই নানু জায়নামাজ ভাঁজ করে উঠে চলে গেল। আর আমি সেখানেই বসে রইলাম, নিজেকে নিজে প্রশ্ন করলাম, আমি কি আদৌ অভ্র ভাইকে পুরোপুরি ভুলিয়ে এ সংসার করতে পারব? আদৌ প্রজ্জ্বল ভাইকে স্বামী হিসেবে মেনে নিতে পারব? আমি আর প্রজ্জ্বল ভাই একই রুমের একই বিছানায় শুয়ে আছি। এ মুহূর্তে আমার মাঝে এক দমবন্ধকর অনুভূতির সৃষ্টি হয়েছে। প্রজ্জ্বল ভাইয়ের অবস্থা কেমন জানা নেই, তবে আমার অবস্থা বেশ করুণ। আমি এভাবে উনার সাথে শুয়ে থাকতে পারছি না, কিন্তু এছাড়া আর উপায়ও নেই। আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর ফলে মেঝে বেশ ঠান্ডা হয়ে আছে। এমতাবস্থায় না প্রজ্জ্বল ভাইকে নিচে শুয়ে থাকতে বলা যায়, আর না আমার শুয়ে থাকার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়। এসব কারণে অগত্যা আমাদের একই বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। যদিও দুজনের মাঝে দূরত্ব অনেক, তবে এরপরও আমার মধ্যকার অস্বস্তিকর অনুভূতির ইতি ঘটছে না। আজ সন্ধ্যায় মামি আমার রুমে এসেছিলেন। রুমে এসে বেশ কিছুক্ষণ উনি চুপচাপ বসেছিলেন। এরপর হঠাৎ উনি বলে বসলেন, আমাকে মাফ করে দিস চন্দ্রিমা, আমার অমন ব্যবহার করা উচিত হয়নি। এই বলে মামি আমার মাথায় হাত রাখলেন। আজ এতদিন পর মামির সেধে আমার সাথে কথা বলতে আসা, আমার মাথায় স্নেহের হাত বুলানো, সবকিছু আমায় আবেগী করে তুলল। এ কদিন যাবৎ মামির এমন স্নেহের আচরণেরই কমতি অনুভব করছিল, আর আজ তা মামি পূরণ করে দিল। সবচেয়ে বড় কথা, মামি আমায় মাফ করে দিয়েছে। মামির এ আচরণে তৎক্ষণাৎ আমার চোখজোড়া ভিজে এলো। আমি মামিকে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম। মামিও আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। আমাদের এ আবেগী মুহূর্ত বেশ কিছুক্ষণ স্থায়ী রইল। এরপর মামি আমাকে নানুর মতোই বুঝো দিয়ে প্রজ্জ্বল ভাইয়ের রুমে পাঠিয়ে দিলেন। উনার কথা, বিয়ে হওয়ার পর অযথা স্বামী স্ত্রী আলাদা রুমে থাকবে কেন? মামির এমন পদক্ষেপ আমি না চাইতেও মেনে নিলাম, কারণ এতদিন পর মামি আমাকে পুনরায় আপন করে নিয়েছেন। আমি চাই না আমার কোনো আচরণে মামি কষ্টে থাকুক, এজন্য মুখ বুজে এসব সহ্য করে নিলাম। অভ্র ভাইয়ের গুম হওয়ার ঘটনার প্রায় ১.৫ সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু এখনও উনার কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে আমাদের শহর ভালোভাবে খুঁজেও উনাকে পাওয়া যায়নি। উনারা সন্দেহ করছেন নিশ্চয়ই অভ্র ভাইকে শহরের বাইরে নেওয়া হয়েছে। এ নিয়ে অভ্র ভাইয়ের চাচাদের গ্রেফতার করা হলেও তারা গুম করার বিষয়ে কিছু স্বীকার করতে নারাজ। তাদের ভাষ্য, তারা এমন কিছুই করেননি। একদিকে আমার মনে হচ্ছে পুলিশেরা অভ্র ভাইয়ের কেসে বেশ ঢিলামো করছেন। তা না হলে একজন জলজ্যান্ত মানুষকে খুঁজে পেতে কিভাবে ১.৫ সপ্তাহ পার হয়ে যায়। অবশ্য উনাদের এ ব্যাপারে জিজ্ঞাসা করলে উনারা বলেন কিছুদিন আগেই এক স্থানীয় নেতা গুম হয়েছেন। যেহেতু উনি একজন নেতা, তাই উপর মহল থেকে উনার কেসটা আগে এবং ভালোভাবে খতিয়ে দেখার চাপ পড়ছে বেশি। এ কারণে অভ্র ভাইয়ের কেসে পুলিশেরা বেশি সময় দিতে পারছে না। শেষ বিকেলের শ্রাবণ ছোঁয়া পরিবেশে চুপটি করে দাঁড়িয়ে আছি আমি। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্থির ও শান্ত আকাশের দিকে চেয়ে আছি। এ আকাশের মাঝেও অদ্ভুত এক প্রশান্তি খুঁজে পাচ্ছি আজ। ভীষণ ভালো লাগছে একলা দাঁড়িয়ে এ মনোরম পরিবেশ উপভোগ করতে। এ কয়দিনে আমার আর প্রজ্জ্বল ভাইয়ের সম্পর্কের কিছু উন্নতি সাধন হয়েছে। প্রজ্জ্বল ভাই যেখানে আগে থেকেই এ সম্পর্কে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, সেখানে আমি নতুন ভাগে আর এক পা এগিয়ে দিয়েছি আমাদের সম্পর্ক উন্নতি করতে। যদিও সবকিছু আমার জন্য এতটা সহজ হচ্ছে না, তবুও আমি চেষ্টা করছি। হয়তো আমি পারব অভ্র ভাইকে ভুলে প্রজ্জ্বল ভাইকে আপন করে নিতে, কারণ এ বাদে আমার কাছে আর কোনো উপায় নেই। উপরের মস্ত বড় আকাশ দেখতে দেখতে হঠাৎ আমি নিচে তাকালাম।
আর তখনই আমার দৃষ্টি আটকে গেল একজনের উপর। তাকে দেখে আমার হৃৎস্পন্দন থমকে দাঁড়াল। কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। হাত পা দুটো অচল হয়ে এলো। আমার সামনে আমি সেই মানুষটাকে দেখছি যে আমার পুরো পৃথিবী বদলে দিয়ে গিয়েছে। হ্যাঁ, আমি অভ্র ভাইকে দেখছি। উনি রিকশা থেকে নামছেন, কিন্তু সুস্থ স্বাভাবিক হয়ে না। হাতে পায়ে ব্যান্ডেজ, ছেঁড়া শার্ট, উস্খুস্কো চুল। উনাকে এ রূপে দেখে আমার বুক ধক করে উঠল। আকস্মিক ঝড়ের ন্যায় আকস্মাৎ অভ্র ভাইয়ের পুনরায় আগমন ঘটল। উনাকে এমন নিস্তেজ ও বিধ্বস্ত দেখে আমি কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়ে রইলাম। এ মুহূর্তে আমার প্রতিক্রিয়া ঠিক কেমন হওয়া উচিত তা যেন আমি নিজেই উপলব্ধি করতে পারলাম না। ছাদ হতে দেখলাম অভ্র ভাই নিজের বাড়ির সামনে রিকশা হতে নামলেন। এরপর ধীর পায়ে খোঁড়াতে খোঁড়াতে হেঁটে গেট খুলে বাড়িতে প্রবেশ করল। উনাদের বাড়ির গেট এ সময়ে খোলাই থাকে, এজন্য অভ্র ভাই কাউকে না জানিয়েই বাড়িতে ঢুকে পড়লেন। বাড়িতে প্রবেশ করেই উনি যখন খোদেজা মামিকে ডাকলেন, তখন আমি পুরোপুরি সম্বিত ফিরে পেলাম। অনুভব করলাম আমার অস্বাভাবিক হৃৎস্পন্দনের হার। অনুভব করলাম আমার হিম হয়ে যাওয়া হাতপায়ের নড়নচড়ন। আপাত দৃষ্টিতে কিছুক্ষণের জন্য মস্তিষ্কের বন্ধ হয়ে যাওয়া কার্যক্রম যেন আকস্মাৎ চালু হল। সে মুহূর্তে আমার মন মস্তিষ্কের যুগল কার্যকলাপ আমাকে জানান দিল, এক্ষুনিই দৌড়ে অভ্র ভাইয়ের কাছে যেন ছুটে যাই আমি। এক্ষুনিই উনাকে জিজ্ঞেস করি উনি এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তা হল উনি কেন এমনটা করলেন আমার সাথে। আপন মনে এসব প্রশ্ন করতে করতে আমার চোখজোড়া ভিজে এলো। আমার অলক্ষ্যে ও অনিচ্ছায় অভ্র ভাই নামক এক পরপুরুষের জন্য দু নয়ন বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি কিছুক্ষণ ছাদেই দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করলাম অভ্র ভাইয়ের মুখোমুখি হতে হবে বলে। ঘন ঘন ছোট করে নিঃশ্বাস ছেড়ে অতঃপর ছাদ হতে নেমে এলাম। একেবারে নিচের সিঁড়ি নামতে গিয়ে আকস্মাৎ প্রজ্জ্বল ভাইয়ের মুখোমুখি হলাম। উনি আমার দিকে সেকেন্ড কয়েক তাকিয়ে চট করে জিজ্ঞেস করলেন, কাঁদছিলি চন্দ্রিমা? প্রজ্জ্বল ভাইয়ের প্রশ্নে আমি খানিক বিস্মিত হলাম। কারণ এ মুহূর্তে আমি কাঁদছি না, এবং কিছুক্ষণ পূর্বেও যে খুব বেশি কেঁদেছি তা নয়। তাহলে প্রজ্জ্বল ভাই এত সহজে বুঝল কি করে? আমি উনার প্রশ্নের পিঠেই চট করে জিজ্ঞেস করলাম, আপনি জানলেন কি করে? প্রজ্জ্বল ভাই আমায় উল্টো জিজ্ঞেস করলেন, তোর চাহনি আর চেহারার হাবভাবই বলে দিচ্ছে তুই কান্না করেছিস। আর এতটা বছরে তোকে এটুকু তো চিনতে পেরেছি যে তোকে দেখেই বলতে পারবো তোর কি অবস্থা এখন। যাই হোক, কেন কাঁদছিলি সেটা বল। আমার কণ্ঠস্বর এবার বেশ নরম হয়ে এলো এবং সাথে আবেগে পূর্ণও হলো। আমি কিছুটা থেমে থেমে বললাম, আমি অভ্র ভাইকে দেখেছি। উনি ফিরে এসেছেন প্রজ্জ্বল ভাই। এই বলেই আমি অস্থির চিত্তে এক দীর্ঘ প্রশ্বাস টেনে নিলাম। সাথে লক্ষ্য করলাম প্রজ্জ্বল ভাইয়ের মুখশ্রীর পরিবর্তিত রূপ। প্রথমে বেশ আশ্চর্যান্বিত ভাব নিয়ে থাকলেও ক্ষণেই তা পরিবর্তিত হয়ে উৎফুল্ল ও হাস্যোজ্জ্বল মুখভঙ্গিতে পরিবর্তন হল। উনি আনন্দিত কণ্ঠে বললেন, তো এখানে দাঁড়িয়ে আছিস কেন? দ্রুত চল, কতদিন পর দেখব ওকে। বেচারার কি অবস্থা হয়েছে কে জানে। এই বলে প্রজ্জ্বল ভাই আমার হাত ধরে এক প্রকার টানতে টানতে 4টা সিঁড়ি পার হলেন। উনার হাবভাবে মনে হচ্ছে উনি ভীষণ খুশি হয়েছেন অভ্র ভাইয়ের আসার কথা শুনে। কিন্তু উনার এ খুশির সময়সীমা কতটুকু তা জানি না। কেননা উনার এ খুশির সমাপ্তি তখনই ঘটবে যখন অভ্র ভাই আমাদের বিয়ের কথা জানতে পারবেন। নাকি অভ্র ভাই আগে থেকেই আমাদের বিয়ের ব্যাপারে জানেন, কে জানে। প্রজ্জ্বল ভাই ও আমি অভ্র ভাইদের বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে প্রবেশ করতেই দেখলাম প্রতিবেশী বেশ কজন মানুষ উনাদের বাড়িতে এসেছেন। হয়তো অভ্র ভাইয়ের আসার কথা তাদের কানে পৌঁছিয়েছে বলে তারা দেখতে এসেছে। আমি আর প্রজ্জ্বল ভাই তাদের পাশ কাটিয়ে অভ্র ভাইয়ের রুমে চলে এলাম। দেখলাম অভ্র ভাই ধীরে সুস্থে ডান হাত দিয়ে গ্লাস ধরে পানি খাচ্ছেন।
মামি অভ্র ভাইয়ের পাশে বসে মুখে আঁচল গুজে কাঁদছেন। আর অনামিকা উনার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাদের দুজনকে দেখেই অনামিকা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আরে প্রজ্জ্বল ভাই, আসুন আসুন, চন্দ্রিমা আপু তুমিও আসো। অনামিকার কথায় মামি ও অভ্র ভাই আমাদের দিকে ফিরে তাকালেন। আমাদের দেখেই অভ্র ভাইয়ের চোখজোড়া খুশিতে চকচক করে উঠল। প্রজ্জ্বল ভাই দ্রুত গিয়ে উনাকে জড়িয়ে ধরলেন। ভীষণ আবেগী কণ্ঠে বললেন, দোস্ত, তোর এই অবস্থা হলো কি করে? তুই বিশ্বাস করবি না, এতদিন পর তোকে দেখে আমার কি ভালো লাগছে। অভ্র ভাইও বললেন, আমারও খুব ভালো লাগছে। কতদিন পর সবাইকে দেখছি। এই বলে প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই একে অপরকে ছেড়ে দাঁড়ালেন। এবার অভ্র ভাই আমার দিকে চেয়ে মৃদু হেসে জিজ্ঞেস করলেন, তুমি কেমন আছো চন্দ্রিমা? অভ্র ভাইয়ের এমন সুস্থ স্বাভাবিক কথার বলার ধরনে বুঝলাম উনি আমাদের বিয়ের সম্পর্কে এখনো কিছু জানেন না। তাই হয়তো এমন ব্যবহার করছেন। উনার প্রশ্নের জবাবে আমি মৃদু হাসার প্রচেষ্টা করে বললাম, আছি, এখন পর্যন্ত ভালোই। অভ্র ভাই আর কথা বাড়ালেন না। বেশ কিছুক্ষণ পুরো ঘরে নীরবতা বিরাজ করল। সেই নীরবতাকে চিরে প্রজ্জ্বল ভাই বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, তোর এমন অবস্থা হলো কি করে অভ্র? এসব তোর চাচারা করেছে তাই না? অভ্র ভাই আবারও গ্লাস হতে পানি খেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, না, এতে চাচাদের কোনো হাত নেই। তুই আর আম্মা শুধু শুধু চাচাদের এর মাঝে টানলি কেন বুঝলাম না। হ্যাঁ, জমিজমা নিয়ে উনাদের সাথে আমার একটু ঝামেলা চলছে। তাই বলে যে উনারা আমাকে কিডন্যাপ করাবেন তা তো না। এই বলে উনি খোদেজা মামির দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, তুমি তো চাচাদের চিনো আম্মা? তাহলে শুধু শুধু উনাদের উপর এত বড় আরোপ দিলে কি চিন্তা করে? খোদেজা মামি জবাব দিলেন না। খাটের এক কোণে চুপচাপ নত মস্তকে বসে রইলেন। অভ্র ভাই পুনরায় বললেন, প্রজ্জ্বল, তোর মনে আছে ওই যে চন্দ্রিমার পরীক্ষার কয়েক সপ্তাহ আগে এলাকার কয়েকটা গুন্ডা একটা মেয়েকে ডিস্টার্ব করছিল বলে আমার সাথে মারামারি হয়? সাথে তুইও গেছিলি, মনে আছে? প্রজ্জ্বল ভাই কয়েক সেকেন্ডের জন্য চিন্তা করে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে এসেছে। ওই যে রাস্তার উপর দুজন মিলে বখাটে গুলাক মারলাম ইচ্ছামতো। হ্যাঁ, ওরাই। এই ছেলেগুলো কাদের আন্ডারে জানিস? না। এর আগে আমার সাথে হসপিটালে যাদের ঝামেলা হলো তাদেরই দলের এই চ্যাংড়া গুলো। প্রজ্জ্বল ভাই খানিক বিস্মিত কণ্ঠে বললেন, বলিস কি? ওই সবুজের দলের সব? হ্যাঁ। আর আমাকে কিডন্যাপ করার পিছনে আর কারোর হাত নেই, বরং সবুজ আর ওর দলের ছেলেপেলের হাতই ছিল। অভ্র ভাইয়ের এ কথা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। রুমে উপস্থিত প্রতিটি মানুষের মুখশ্রী বিস্ময়কর ভাবে ছেয়ে উঠল। কারণ আমরা কখনো অনুমানও করতে পারিনি এলাকার কুখ্যাত গুন্ডা সবুজ মাস্তান এই কাজ করবে। প্রজ্জ্বল ভাই তো চরম বিস্ময়ে জিজ্ঞেস করে বসল, কি বলিস এসব? ওরা তোকে কিডন্যাপ করবে কেন? তোর সাথে ওদের শত্রুতা কিসের? অভ্র ভাই ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, শত্রুতা কিসের মানে? ওদের সাথেই তো আমার সবচেয়ে বড় শত্রুতা এখন। কারণ ওদের কাজে কথায় বাধা প্রদানকারী একমাত্র সুস্থ সবল মানুষ আমিই ছিলাম। যদিও তুইও ওদের টার্গেটে ছিলি, কিন্তু তোর চেয়ে আমার সাথে ওদের শত্রুতা বেশি ছিল। প্রথমত, কয়েক মাস আগের ওই ঘটনা ওরা মনে পুষে রেখেছিল। দ্বিতীয়ত, সেদিন হসপিটালে ওদের অপমান, সময়মতো চিকিৎসা না দেওয়া ও ছোটখাটো মারপিট ওরা হিসাবের খাতায় তুলে রেখেছিল। আর তৃতীয়ত, এবং আমার মনে হয় আমার উপর প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় আরেকটা কারণ, আমি বিয়ের 3 দিন আগে গিয়ে ওদের সাথে আবারও মারামারি করে এসেছি। অভ্র ভাইয়ের সাথে ঘটে যাওয়া প্রথম দুটো ঘটনা জানা হলেও তৃতীয় ঘটনা জানি না বিধায় চট করে জিজ্ঞেস করলাম, তৃতীয় কারণ কি? ওই দিন আবার মারামারি করে এসেছেন কেন? আমার প্রশ্নে অভ্র ভাই অনামিকার দিকে চাইলেন।
অনামিকার দৃষ্টি তখন নত, কিন্তু এ নত দৃষ্টিও তখন বলছিল ও কাঁদছে। নীরবে অল্পবিস্তর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অনামিকার এভাবে কাঁদার কারণ তখনও আমার বুঝে এলো না। অভ্র ভাই বললেন, এ কারণটা শুধুই আমার আর অনামিকার মধ্যে সীমাবদ্ধ ছিল। কারণ অনামিকা আমাকে নিষেধ করেছিল। আমি ভেবেও ছিলাম কাউকে জানাবো না। আসলে ওইহারা মীর দলের এক ছেলে, মানে ওই দিন মার খাওয়া ছেলেগুলোর মধ্যে একটা ছেলে প্রায়ই অনামিকাকে ডিস্টার্ব করত। অনামিকা এ বিষয়ে তখনও আমাকে কিছু জানায়নি। কিন্তু যেদিন ওই ছেলে রাস্তায় অনামিকাকে খারাপ প্রস্তাব দিয়ে বসলো আর তুলে নিয়ে বিয়ে করার হুমকি দিল, তখন বাসায় এসে আমাকে এসব জানায় আর বলে এ ব্যাপারে যেন কাউকে কিছু না জানাই। আমিও ভাবলাম কাউকে না জানিয়ে নিজ থেকেই সমস্যার সমাধান করব। এজন্য বিয়ের 3 দিন আগে যাই ওদের সাথে কথা বলতে। এক কথায় হুমকি ধামকি দিতে যাই আর কি। এ কারণেই ওদের সাথে তখন মারাত্মক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমাদের মধ্যে মারামারিও হয়। পরে অবশ্য ওদের লোকেরাই মারামারি থামিয়ে আমাকে পাঠিয়ে দেয়। তখনও বুঝিনি ওরা এত সহজে আমাকে ছেড়ে দিল কেন। বুঝলাম আমাদের বিয়ের দিন এসে ওই সবুজ শালা আমাকে কল করে বলে অনামিকার কি ছবি নাকি ভিডিও আছে ওদের কাছে। এটা শুনে আমি প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলাম। তাই অনামিকাকে কিছু না জানিয়েই তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ি। পরে ওদের আস্তানায় দেখা করলে ওখানেই ওরা আমাকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে কিডন্যাপ করে। এই বলে অভ্র ভাই প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন। উনার মুখ থেকে পুরো ঘটনা বিবৃতি শুনে অন্যরা কেমন আশ্চর্য হলো জানি না, তবে আমি ভীষণ আশ্চর্য হয়েছি। কখনো কল্পনাও করিনি অভ্র ভাইয়ের গায়েব হওয়ার পিছনে এ কারণও লুকিয়ে থাকবে। অভ্র ভাই অনেকটা বিড়বিড় করেই বললেন, ওই সবুজ শালার আমাদের সাথেই কেনে এত শত্রুতা মাথায় আসে না। হারামিটা আমার জীবন একদম শেষ করে দিল। প্রজ্জ্বল ভাই জিজ্ঞেস করলেন, ওদের কাছে কি আসলেই অনামিকার ছবি ছিল? আরে না, আমাকে কিডন্যাপ করার জন্য এসব ওদের ফাঁদ ছিল। আর একজন ভাই হিসেবে আমি ভালোমতোই ওদের ফাঁদে পা দিয়েছিলাম। আচ্ছা, আমরা এতদিন তোকে খুঁজে পাইনি কেন? মানে পুলিশ দিয়ে খুঁজিয়েও পাইনি তোকে। ওরা তোকে কোথায় রেখেছিল? প্রথম 2 দিন ওদের আস্তানায় রেখেছিল। এরপর আমাকে সবার আড়াল করে মানিকগঞ্জ নিয়ে গিয়েছিল। মানিকগঞ্জ কেন তা জানি না, তবে এখানে রেখে ওরা যেমন চুপচাপ ছিল, মানিকগঞ্জে গিয়ে ওরা ঠিক ততটাই হিংস্র হয়ে পড়ে। কতভাবে যে আমাকে মেরেছে তার কোনো ইয়ত্তা নেই। মাঝে মাঝেই আমাকে 2 দিন না খাইয়ে রাখত। শুধু একবেলা পানি ছাড়া কিছুই দিত না। আর ইচ্ছামতো মার তো আছেই। তোর এই হাত পায়ের এমন অবস্থা ওরা করেছে। হ্যাঁ, প্রচুর মেরেছে ওরা। মানে যে যেমন পেরেছে মেরেছে। যার যত রকমের প্রতিশোধ আছে তা নিয়েছে আমার উপর। শুধু জানে মেরে ফেলতে চায়নি ওরা। ওরা কি তোকে ছেড়ে দিয়েছিল? আরে না, এত সহজেই ছেড়ে দিবে ওরা? আমার অবস্থা প্রায় মৃত করে ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু এর আগেই আমি কোনোরকমে জানে বেঁচে পালিয়ে আসি। ওরা দেখেনি তোকে। যতক্ষণে আমি পালিয়ে বেরিয়েছে ততক্ষণে হয়তো ওরা টের পায়নি। টের পেলে তো আর বেরিয়ে আসতে পারতাম না। তা অবশ্য ঠিক বলেছিস। তবে মানিকগঞ্জ চিনলি কি করে? আর মানিকগঞ্জ থেকে এখানে আসলেই বা কি করে? মানিকগঞ্জে ওদের খপ্পর থেকে বেরিয়ে স্থানীয় কিছু লোকের সাহায্যে হসপিটালে পৌঁছাই। ওখানে ব্যান্ডেজ করিয়েই একটা অ্যাম্বুল্যান্সের মাধ্যমে আমাদের হসপিটালে পৌঁছাই। কখন পৌঁছালি? দেখলাম না তো তোকে। দুপুরের দিকে পৌঁছিয়েছি। একবার ফোনও দিলি না। আর এত কিছু হয়ে গেল, একবার ফোন করারও প্রয়োজন বোধ করলি না আমাকে। আমার ফোন ছিল না দোস্ত। আর তোর নাম্বারটাও মনে নেই। এদিকে আম্মার নাম্বার মনে ছিল, কিন্তু আম্মাকে কল করব সে উপায়ও নেই।
কারণ আমার এই কিডন্যাপ হওয়ার কথা আম্মা জানতে পারলে টেনশনেই আধমরা হয়ে যাবে। আর তুই তো জানিসই আম্মার ব্লাড প্রেশার কমে গেলে কি খারাপ অবস্থা হয়ে যায়। সবদিকে ভেবেই কল দেইনি। ভাবলাম আমাকে সরাসরি দেখলে তাও আম্মা কিছুটা শান্ত হবে। এই বলে অভ্র ভাই প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন। আর এদিকে প্রজ্জ্বল ভাই মাথা নিচু করে কিছু ভাবতে লাগলেন। এরপর কেউ আর কোনো কথা বলল না। তবে খোদেজা মামি ও অনামিকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আর আমি পুরো ঘটনা শুনে এক প্রকার হতভম্ব হয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সেদিনের ওই মেসেজের কথা মনে আসায় এক পর্যায়ে অভ্র ভাইকে জিজ্ঞেস করলাম, তাহলে ওই মেসেজটা কে পাঠালো আমাকে? অভ্র ভাই পাল্টা প্রশ্নের মাধ্যমে জিজ্ঞেস করলেন, ওই বিয়ে ভাঙা নিয়ে যে মেসেজ সেটা? হুম, ওটা আমি পাঠাইনি। ওই হারামজাদাগুলোর একটা পাঠিয়েছিল। আমি আন্দাজও করতে পারিনি এত বড় মজা নিবে ওরা আমার সাথে। তোমাকে ওই মেসেজ পাঠিয়ে আমার সামনেই সে কি হাসাহাসি করছিল। যেন আমার উপর আরেক দফা প্রতিশোধ নিতে পেরে খুব খুশি ওরা। কারণ আমি ওদের হুমকি দিয়ে এসেছিলাম অনামিকার আশেপাশেও যেন না ঘুরে। আর বিয়ের কথা যেন স্বপ্নতেও না আনে। ওটার রিভেঞ্জ যে ওই হারামজাদা এভাবে আমার বিয়ে ভেঙে নিবে বুঝতেই পারিনি। এই বলে অভ্র ভাই আপন মনে অল্পবিস্তর হেসে উঠলেন। আরও বললেন, ওই মেসেজের জন্য সরি চন্দ্রিমা। বুঝতেই পারছো ওটা আমি পাঠাইনি। ওই শালারা আচ্ছামতো একটা মজা নিল। একেবারে প্র্যাঙ্ক যাকে বলে। তবে প্রতিশোধের নেশাই ওরা এমন করেছে। হ্যাঁ জানি ওই প্র্যাঙ্ক বিয়ের দিনে খুব বাজে একটা ইফেক্ট ফেলেছিল। কিন্তু যাই হোক আমি এ বিষয়ে সবার সাথে কথা বলবো। এবার আমি তোমাকে এ বাড়িতে বউ করে নিয়ে আসব। দেখে নিও। এই বলে উনি আবারও সেই হাসি দিলেন। এ হাসি যেন স্বস্তি, আশ্বস্ত ও প্রশান্তির হাসি, কিন্তু উনি তো জানেন না এ হাসির স্থায়িত্ব খুব বেশি সময়ের না। এদিকে অভ্র ভাইয়ের এ বিবৃতি শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি স্তব্ধ চাহনিতে উনার দিকে চেয়ে রইলাম। কি থেকে কি হয়ে গেল? এলাকার মাস্তানের সাথে এক শত্রুতা আমাদের জীবনের মোড় কোথায় ঘুরিয়ে দিল। আমি ফ্যালফ্যাল চাহনিতে একবার প্রজ্জ্বল ভাইয়ের দিকে তাকালাম। উনার অবস্থাও বোধহয় অনেকটা আমার মতোই। বিনা আমন্ত্রণে আমাদের এ কাটা ঘায়ে নুন ছিটানোর কাজ করলেন প্রতিবেশী এক মামি। অভ্র ভাইয়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বেশ টেনে টেনে বললেন, আর মাফ চেয়ে কি হবে অভ্র? যা হওয়ার তা তো হয়েই গেছে। তোমার বন্ধু আর তোমার না হওয়া বউ তো বিয়ে করে ফেলছে। তোমার পিঠে কত বড় একটা ছুরি চালালো বুঝতেছ বাবা? প্রতিবেশী মামির হেন কথা অভ্র ভাইয়ের রুমে যেন ছোটখাটো একটা বোমার বিস্ফোরণ ঘটাল। রুমে উপস্থিত সকলে স্বাভাবিক থাকলেও অভ্র ভাই আর স্বাভাবিক থাকতে পারলেন না। উনার সেই হাসি মুহূর্তেই কর্পূরের ন্যায় উবে গেল। মুখশ্রীতে ক্ষণেই অবিশ্বাসের ছাপ স্পষ্ট হয়ে এল। এ মুহূর্তে আকস্মিকভাবে খুব বাজে এবং অবিশ্বাস্যকর একটি কৌতুক শুনেছেন এমন ভঙ্গিতে প্রতিবেশী সেই মামির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এসব কি বলছেন চাচি? সেই মামি অভ্র ভাইয়ের প্রশ্নে পুরো ঘটনা বলার জন্য যেন প্রচণ্ড উৎসাহী হয়ে পড়লেন। উনি রুমের দিকে কয়েক কদম এগিয়ে এসে রসিয়ে রসিয়ে বললেন, কি আর বলবো বাবা, সত্যিই প্রজ্জ্বল আর চন্দ্রিমার বিয়ে হইছে। তারপর আবার ওইদিনই যেদিন তোমার আর চন্দ্রিমার বিয়ে হওয়ার কথা ছিল। অভ্র ভাই এখনো বিশ্বাস করতে পারছেন না। বিমূঢ় চাহনিতে একবার প্রজ্জ্বল ভাইয়ের দিকে তো একবার আমার দিকে তাকাচ্ছেন। আমি অভ্র ভাইয়ের দৃষ্টি বরাবর দৃষ্টি ধরে রাখার সাহস পেলাম না। লজ্জা ও আড়ষ্টতায় নত মস্তকে ঠায় দাঁড়িয়ে রইলাম। ওদিকে শুনলাম অভ্র ভাই প্রজ্জ্বল ভাইকে জিজ্ঞেস করছেন, প্রজ্জ্বল চাচি কি সত্যি বলছে? প্রজ্জ্বল ভাই তৎক্ষণাৎ জবাব দিলেন না। উনার অবস্থা তখন কেমন তা জানা নেই আমার। তবে ক্ষণিক বাদে উনি ভীরু গলায় জবাব দিলেন,
হ্যাঁ চাচি সত্যি বলছে। আসলে তখন পরিস্থিতি এমন ছিল। প্রজ্জ্বল ভাইয়ের কথা সম্পূর্ণভাবে শেষ করতে না দিয়েই অভ্র ভাই চেঁচিয়ে উঠলেন। কখনো স্বপ্নেও ভাবিনি আমার প্রাণের বন্ধু আমার সাথে এত বড় ধোঁকাবাজি করবে। তাহলে এই ছিল তোর প্ল্যান? তুই কি আমার চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলি? অভ্র ভাইয়ের এমন চেঁচিয়ে উঠায় কেঁপে উঠলাম আমি। দৃষ্টি তুলে দেখলাম অভ্র ভাই বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। ওদিকে প্রজ্জ্বল ভাইও চেয়ার ছেড়ে দাঁড়িয়েছেন। উনি এগিয়ে গিয়ে অভ্র ভাইকে শান্ত করতে চাইলেন, কিন্তু অভ্র ভাই উনাকে এক ধাক্কায় নিজের থেকে দূরে সরিয়ে দিলেন। উল্টো উনি এগিয়ে গিয়ে এক হাত দিয়ে প্রজ্জ্বল ভাইয়ের টি-শার্টের কলার চেপে ধরে ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তোকে আমি ভাইয়ের মতো ভাবতাম প্রজ্জ্বল। তুই যে আমার সাথে এমন করবি ভাবতে পারিনি। আর যাই হোক, তোর থেকে এমনটা এক্সপেক্ট করিনি আমি। এমনটা কেন করলি আমার সাথে? প্রজ্জ্বল ভাই অভ্র ভাইয়ের এ প্রশ্নের জবাব দিতে আপাতত অপারগ হলেন। উনি চেষ্টা করলেন অভ্র ভাইকে শান্ত করতে। ওদিকে খোদেজা মামি ও অনামিকাও বললেন অভ্র ভাইকে শান্ত হতে। কিন্তু অভ্র ভাই শান্ত হলেন না। উনার চাহনি ও হাবভাব দেখে অনুমান করলাম অবস্থা বেগতিক হতে বেশি সময় লাগবে না। এ কারণে আমি এগিয়ে গেলাম উনাদের দিকে। এ মুহূর্তে অভ্র ভাইকে শান্ত করতে যা যা বলার প্রয়োজন তা সবটুকুই বলবো আমি। কিন্তু দু কদম এগুতেই প্রজ্জ্বল ভাই হাতের ইশারায় আমার পথ রোধ করলেন। উনি তখন অভ্র ভাইয়ের দিকে নিষ্পলক ও শান্ত চাহনিতে চেয়ে আছেন। এ মুহূর্তে একদিকে অভ্র ভাইয়ের দৃষ্টি যেখানে অনলের ন্যায় ভয়ঙ্কর, সেখানে প্রজ্জ্বল ভাইয়ের দৃষ্টি সাগরের মতো শান্ত ও স্থির। প্রজ্জ্বল ভাই অভ্র ভাইয়ের ব্যান্ডেজ করা হাতের দিকে ইশারা করে বললেন, দেখ অভ্র, শান্ত হো। তোর হাতের অবস্থা খুব একটা ভালো না। যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। আর তুই হাইপার হচ্ছিস কেন? আমাদের পক্ষের কথা না শুনেই। অভ্র ভাই তখনও প্রজ্জ্বল ভাইয়ের কলার চেপে ধরে আছেন। পূর্বের মতোই ক্রুদ্ধ এবং শক্ত কণ্ঠে বললেন, তোদের পক্ষের কথা কি শুনব আমি? আমার অগোচরে তোরা দুজন এভাবে বিয়ে করে ফেললি। নিশ্চয়ই তোদের দুজনের মধ্যে আগে থেকেই কিছু চলছিল। না হলে এত সহজেই দুজন বিয়ে করলি কি করে? আমরা স্বেচ্ছায় কিছু করিনি অভ্র। আব্বা আর দাদির সিদ্ধান্তে আমরা বিয়ে করেছি। হা, হাসালি আমাকে। বিয়ের মতো বড় একটা সিদ্ধান্ত তোর আব্বার আর দাদির কথামতো নিলি। তারপর আবার কাকে বিয়ে করলি? যাকে আমি ভালোবাসি, যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। ইচ্ছা করে করেছিস তুই এটা। প্রজ্জ্বল, তুই এটা বুঝে শুনে করেছিস। এই বলে উনি কলার ছেড়েই ওই হাত দিয়ে প্রজ্জ্বল ভাইয়ের গালে ঘুষি মারলেন। উনার এ আকস্মিক এ আচরণে আমি হতভম্ব হয়ে গেলাম। বিস্মিত হলেন খোদ প্রজ্জ্বল ভাই, খোদেজা মামি ও অনামিকাও। কেউ হয়তো ভাবতে পারেনি অভ্র ভাই মারামারি পর্যায়ে নেমে আসবেন। বুঝতে পারছি অভ্র ভাই এখন প্রচণ্ড রেগে আছেন, মাথা গরম হয়ে আছে। কিন্তু তাই বলে এভাবে মারবেন প্রজ্জ্বল ভাইকে তা ভাবনার বাইরে ছিল। এসব দেখে আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না। এগিয়ে গেলাম অভ্র ভাইকে থামাতে। কিন্তু সে মুহূর্তে আমাকে আরেক দফা বিস্মিত করে প্রজ্জ্বল ভাইও উল্টো অভ্র ভাইকে ঘুষি মারলেন। দাঁতে দাঁত পিষে বললেন, বললাম শান্ত হতে। আগে আমাদের কথা পুরোপুরি শুনবি তো? না, নিজের মতো মতো বানিয়ে মাথা গরম করে ফেলছিস কেন? একটু কি ঠান্ডা হওয়া যায় না? ঠান্ডা হব? আমার জায়গায় তুই হলে বুঝতি এমন সিচুয়েশনে কিভাবে ঠান্ডা হওয়া যায়। প্রজ্জ্বল, চন্দ্রিমা আমার 4 বছরের অপেক্ষার ভালোবাসা। ওকে আমি সারা জীবনের জন্য নিজের করে পেতে যাচ্ছিলাম। কিন্তু পরিস্থিতির সুযোগ নিয়ে তুই ওকে বিয়ে করলি কেন? কেন? বলেই অভ্র ভাই চোখের পলকে পুনরায় প্রজ্জ্বল ভাইকে ঘুষি মারলেন। ক্রোধে বিবেক হারিয়ে প্রজ্জ্বল ভাইও পুনরায় মারতে গেলেন।
কিন্তু এর পূর্বেই অনামিকা এসে থামিয়ে দিলেন উনাকে। ততক্ষণে আমিও উনার কাছে চলে এসেছি। প্রজ্জ্বল ভাইয়ের পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অভ্র ভাই আবারও মারার জন্য এগিয়ে এলেন। কিন্তু এর পূর্বেই আমি অভ্র ভাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আকস্মাৎ এভাবে ধাক্কার সম্মুখীন হয়ে অভ্র ভাই তাল হারিয়ে কয়েক কদম পিছিয়ে গেলেন। হতভম্ব চাহনিতে কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে মুহূর্তেই তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, বাহ চন্দ্রিমা, স্বামীর ঢাল হয়ে দাঁড়িয়ে গেলে দেখছি। তা কতদিন ধরে তোমরা প্রেম চালিয়ে যাচ্ছিলে শুনি? এতক্ষণ যাবৎ ফুটবল চিত্তে ঘটনা পর্যবেক্ষণ করার পরও অভ্র ভাইয়ের এমন মনোভাবে এখন আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। ক্ষুব্ধ মেজাজে উচ্চ স্বরে বলে উঠলাম, হ্যাঁ, স্বামীর ঢাল হয়ে দাঁড়িয়েছি। আপনার এ আচরণ থেকে উনাকে বাঁচাতেই এমন ঢাল হয়ে দাঁড়িয়েছি আমি। তোরা একটু শান্ত হো রে বাবা, আমারে মেরে ফেলিস না তোরা। কি শুরু করছিস? পিছনে খোদেজা মামির উৎকণ্ঠিত কণ্ঠস্বর। কিন্তু উনাকে বিন্দুমাত্র তোয়াক্কাও করলেন না অভ্র ভাই। উল্টো বললেন, কি প্রেম রে? আহা, দরদ দেখি উথলে উথলে পড়ছে চন্দ্রিমা। কি পটানো পটিয়েছিস প্রজ্জ্বলকে? অভ্র ভাইয়ের ঠেস মারা কথায় প্রজ্জ্বল ভাই মুহূর্তেই বলে উঠলেন, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস অভ্র। কথাবার্তার লিমিট ক্রস করে ফেলছিস তুই। আরে শালা, লিমিট আমি ক্রস করে ফেলছি? লিমিট তো ক্রস করেছিস তুই। চন্দ্রিমাকে বিয়ে করলি কোন সাহসে? কি ভেবে বিয়ে করলি ওকে? এই বলে উনি আবারও মারতে এগিয়ে এলেন। উন্মাদের মতো অভ্র ভাইয়ের এ ব্যবহার দেখে আমি বারংবার বিস্মিত হলাম। কিন্তু এ মুহূর্তে আমার বিস্ময় ভাবের চেয়ে ক্রোধ প্রাধান্য পেল বেশি। যা আমি এর পূর্বে কখনো করিনি, কখনো কল্পনাতেও আনিনি। ক্রোধের বশে সেই কাজটাই করে বসলাম আমি। সপাটে অভ্র ভাইয়ের গালে চড় মেরে বসলাম। ক্রুদ্ধ কণ্ঠে বললাম, আপনার এই তিরিক্ষি মেজাজ আর গুন্ডামিপনার জন্যই আজ এমন পরিস্থিতিতে এসে দাঁড় হয়েছেন আপনি। আপনার এমন আচরণের জন্যই আজ 3টা জীবন নষ্ট হয়ে গিয়েছে। এসবের জন্য দায়ী একমাত্র আপনি। চলবে। গল্প বিরহ শ্রাবণ 2য় খণ্ডের শুরু। 5ম পর্ব। লেখিকা সারা মেহেক।